আচ্ছা, বহু বচনের পঞ্চম পর্বে আপনাদেরকে স্বাগতম। আপনারা যারা আজকে এসেছেন পূর্ববর্তী অনুষ্ঠানগুলোর ধারাবাহিকতায়, আপনাদের সেই আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে আমাদের এই আয়োজনটা মূলত বর্তমান সময়ে শিল্প, সাহিত্য এবং আনুষঙ্গিক বিষয়ে সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে সংযুক্ত করার একটা প্রয়াস। এই প্রয়াস থেকে আমরা তাদের ব্যক্তিগত স্বপ্নের ব্যাপারে জানতে চাই, ব্যক্তিগত আকাঙ্ক্ষাগুলো সম্পর্কে জানতে চাই। পাশাপাশি তাদের এই ব্যক্তি সত্তা কিভাবে করে সামষ্টিক অবদানের জায়গাতে পৌঁছাতে পারে, সামষ্টিকভাবে কোনো অবদান রাখতে পারে, আর সেই জায়গাটা একটু নির্ণয় করবার চেষ্টা করি। এরই ধারাবাহিকতায় আজকে আমরা জনাব মিসবাহ উদ্দিনকে সংযুক্ত করেছি। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক। বর্তমানে অধ্যয়ন সূত্রে তিনি জার্মানিতে অবস্থান করছেন। আমরা তার কাছ থেকে আমাদের আজকের যে বিষয় আছে, আমাদের আজকের বিষয় আপনারা ইতিমধ্যে জেনে ফেলেছেন। আমাদের আজকের আলোচ্য সূচির মধ্যে আছে যে আজকে আমরা বিদ্যায়তনে সাহিত্য পাঠ এই বিষয়টা সম্পর্কে একটু জানার চেষ্টা করব জনাব মিসবাহ উদ্দিনের কাছ থেকেই। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের আজকে আমরা যদিও ব্যক্তিকে সংযুক্ত করছি এবং অবশ্যই আমরা তার কাছ থেকে তার সম্পর্কে জানবো, তবুও আজকে আমাদের কাছে ব্যক্তির চাইতে যে বিষয় আছে, আলোচ্য সূচি আছে, সেটা হয়তো বা গুরুত্ব পাবে। তো সেই সূত্রে আমরা যখন তার সাথে কথা বলবো, আমরা চেষ্টা করব দুটো বিষয়ের মধ্যে সমন্বয় করবার জন্য, ব্যক্তি এবং ব্যক্তির আলোচ্য বিষয়ের মধ্যে সমন্বয় করবার জন্য। তাহলে আমি জনাব মিসবাহ উদ্দিনকে সংযুক্ত করে নিচ্ছি। আহ তিনি এখনই সংযুক্ত হবেন আমাদের সঙ্গে। জনাব মিসবাহ উদ্দিন, আপনাকে স্বাগতম আমাদের আয়োজনে, বহু বচনের পঞ্চম পর্বে। আপনি নিশ্চয়ই জানেন যে আমরা আমাদের এই আয়োজনে আমরা উদীয়মান বর্তমান সময়ে যারা কাজ করছেন এবং আমরা যাদেরকে তরুণ হিসেবে বলে অভ্যস্ত তাদেরকে সম্পৃক্ত করে আমাদের এই আহ অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে যাচ্ছে, আমাদের আয়োজনটা তাদেরকে উদ্দেশ্য করেই। এবং আমরা জানতে চাচ্ছি এই আমাদের বর্তমান বাংলাদেশে, বা আরেকটু বৃহৎ পরিসরে যদি বলি, বাংলাদেশকে ছাপিয়ে কোনো কোনো ক্ষেত্রে বাংলা ভাষাতেও আমরা চেষ্টা করছি যে উম যারা যারা কাজ করছেন তাদের কাছ থেকে সামগ্রিকভাবে আহ বৈশ্বিক প্রেক্ষাপটে শিল্প, সাহিত্য এবং আনুষঙ্গিক বিষয়ে তাদের চিন্তা ভাবনাগুলো কিরকম। এর ধারাবাহিকতায় আজকে আমরা বিদ্যায়তনের সাহিত্য পাঠ এই বিষয়ে আপনার সাথে একটা আলাপচারিতায় যুক্ত হব। প্রয়োজন সাপেক্ষে আমি আমার সঙ্গে হয়তো আরো একজনকে সংযুক্ত করে নেব, আমার সহকর্মী। তো এরই পরিপ্রেক্ষিতে আমরা আপনার কাছে কিছু প্রশ্নোত্তরে চলে যাব। আমাদের কাছে কিছু ইতিমধ্যেই হোমওয়ার্ক করা প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলো আমরা আপনার জন্য তৈরি করে রেখেছি, আমরা কিছু হোমওয়ার্ক করে। কিন্তু আমরা এর প্রেক্ষিতে যদি কখনো আমাদের মনে হয় যে কোনো জায়গায় কোনো সম্পূরক প্রশ্ন যুক্ত করা প্রয়োজন, হয়তোবা আমরা কিছু সম্পূরক প্রশ্ন আপনাকে করব। তো আমি কি আসলে প্রশ্নে যেতে পারি কিনা জনাব মিসবাহ উদ্দিন? শুনতে পাচ্ছেন আপনি? জি, আপনাকে আমি শুনতে পাচ্ছি স্পষ্ট ভাবে। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। ধন্যবাদ এই প্রোগ্রামে আমাকে ডাকার জন্য। হ্যাঁ, আমরা শুরু করতে পারি বোধহয়, প্রশ্নোত্তর বা হোয়াট এভার ইট ইজ, শুরু করতে পারি বোধহয় আমরা। আচ্ছা, আমি তাহলে আমাদের প্রথম আমরা যে জায়গাটা আপনার কাছে আসলে জানতে চাই, আমরা যখন এমনিতে সাহিত্য পড়ি, সাহিত্য তো আসলে একাডেমিতে আসার আগেও কিন্তু আমরা সাহিত্য পড়েছি, আমাদের সাহিত্য পড়ার অভ্যাস আছে, হয়তোবা ছোটবেলা থেকে সাহিত্য শুনবার অভ্যাস আছে। এক ধরনের ওরাল লিটারেচার প্র্যাকটিস আমরা দেখেছি আমাদের চারপাশে। তো সেইখানে আমরা যখন সাহিত্য পড়ি বা শুনি, আমাদের যে সেই যে সাহিত্যের অভিজ্ঞতাগুলো,
সেই অভিজ্ঞতাগুলোর সাথে আমাদের একাডেমিতে যে সাহিত্য পড়া, সেই একাডেমি সাহিত্য অধ্যয়নের আহ পার্থক্যটা কি বা সম্পর্কটাই বা আসলে কিরকম, এই জায়গাটা আমি একটু আপনার কাছে জানতে চাই যে একাডেমিক সাহিত্য এবং নন একাডেমিক আহ আহ, পরিসরের সাহিত্য পড়া, এই দুইটার মধ্যে আসলে সম্পর্ক কিরকম। ইন্টারেস্টিং প্রশ্ন। আহ, এই প্রশ্নের উত্তরে আসার আগে বোধহয় দুইটা বিষয় আমাদের বোঝা এবং চিন্তা করা জরুরি। প্রথম প্রশ্ন হচ্ছে আমরা সাহিত্য বলতে কি বুঝতে চাচ্ছি এবং বোঝাতে চাচ্ছি, আর দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে একাডেমি বলতে আমরা কি বোঝাতে চাচ্ছি। সাহিত্য বলতে যদি আমরা আর্ট বোঝাই, এবং সেটা অবশ্যই সাহিত্য এক ধরনের শিল্প, আর্ট, সেক্ষেত্রে সাহিত্য পঠন পাঠনের একটা ধরন আসে। আর একাডেমি বলতে আমরা কি সামগ্রিক অর্থে একাডেমি বোঝাচ্ছি নাকি কেবল বাংলাদেশের একাডেমি বোঝাচ্ছি, এই জায়গাটা বোধহয় স্পষ্ট হওয়া প্রয়োজন। রায়ান আছেন? জি, আমি আছি আমি আসলে সামগ্রিক ভাবে একাডেমি বলতে আমি আসলে আহ, শুধুমাত্র, জনাব মুস্তাউদ্দিন আপনি কি আহ, একটু আপনার স্পিকারটা বন্ধ করে দেবেন কিনা বা হচ্ছে, জি, ধন্যবাদ। আমি বলছিলাম যে আমরা বাংলাদেশের একাডেমির কথা শুধুমাত্র বলছি না, আমরা বলছি যে সামগ্রিকভাবে একাডেমিতে আমরা যখন সাহিত্য পড়ি, কারণ আমি যখন বলছিলাম যে আমরা একাডেমির বাইরেও আমাদের সাহিত্যের অভিজ্ঞতা আছে, তখন কিন্তু আমরা আসলে, আমি বলছিলাম না যে শুধু বাংলাদেশে। আমার মনে হয় যে আপনি যে বর্তমানে জার্মানিতে অবস্থান করছেন, একটা জার্মান শিশুও কিন্তু হয়তো বা গ্রিম ব্রাদার্স এর ফেরি টেলস শুনে এসেছে বা সে হয়তো পড়ছে, তার সে অভিজ্ঞতাগুলো হয়তো বা আছে। তো আমি জানতে চাচ্ছি বৈশ্বিক ভাবেই একাডেমির বাইরেও যারা আছে, আপনি হয়তো অন্যান্য ডিসিপ্লিনে যদি, যাদের সাথে আপনি যে বিশ্ববিদ্যালয়ে এখন অধ্যয়ন করছেন, তাদেরকেও জিজ্ঞেস করেন, দেখবেন যে সাহিত্য ব্যাপারে, সাহিত্য পড়ার ব্যাপারে বা কখনো হচ্ছে কারো কাছ থেকে আহ, এই ফেরি টেলস বা ফেবলস শোনার ব্যাপারে তাদের কিন্তু হয়তো অভিজ্ঞতা আছে। তো আমি আসলে সেই জায়গা থেকে জিজ্ঞেস করছিলাম যে বৈশ্বিক ভাবেই বা সামগ্রিক ভাবেই এই একাডেমিক এবং নন একাডেমিক সাহিত্যের যে অভিজ্ঞতাটা আমরা লাভ করি, এই দুইটার মধ্যে আসলে সম্পর্ক কিরকম, এটাই আমার আসলে জিজ্ঞাসার উদ্দেশ্য ছিল। ধন্যবাদ রায়ান। বেশ, এই প্রশ্নের উত্তরের পরিধি অনেক বিস্তৃত, আর এটা সম্ভবত অনেকগুলো জায়গা থেকে অ্যাপ্রোচ করতে হবে। আহ, সাহিত্য যেহেতু আর্ট এবং এই আর্ট কাজ করে মূলত ভাষা নিয়ে, আহ, এইখানে একটা সমস্যা হচ্ছে ভাষা নিয়ে কাজ করার কারণে, যেমন কবিতা বলেন, গল্প বলেন, উপন্যাস বলেন, ভাষা নিয়ে কাজ করার কারণে আমরা ধরে নেই যে আমি পড়তে পারি, মানে আমি আহ, বাংলা বা ইংরেজি বা যে কোনো ভাষায় পড়তে পারি, তার মানে আমি সাহিত্য পড়তে পারি, যেহেতু ওইটা ওই ভাষায় লেখা থাকে। প্রবলেম হচ্ছে যে জেনারেলি পড়া আর সাহিত্য পড়া দুইটা কিন্তু আলাদা বিষয়। কারণ সাহিত্য হচ্ছে আর্ট এবং তার পদ্ধতিগত আহ, কিছু প্রক্রিয়া আছে এটা পড়ার। এটা এখন এই প্রক্রিয়া আপনি একাডেমিতে আত্মস্থ করবেন নাকি একাডেমির বাইরে আত্মস্থ করবেন, এটা ভিন্ন প্রসঙ্গ। একাডেমির বাইরে আহ, যদি কেউ সাহিত্য পড়েন, সেটা ব্যক্তিগত পঠন পাঠন, এবং সেটা মোস্টলি থাকে ফর প্লেজার, এক ধরনের এস্থেটিক রস বা প্লেজারের জন্য আপনি এটা পড়েন। কিন্তু যদি আপনি এটাকে পদ্ধতিগতভাবে অ্যাপ্রোচ করতে চান, তখন সম্ভবত এখানে একটা একাডেমিক অ্যাপ্রোচের দরকার আছে, এবং সেই একাডেমি ইউনিভার্সিটি হোক বা ইন্ডিপেন্ডেন্ট স্কুল হোক বা ইভেন একটা যে কোনো একটা সার্কেল হতে পারে। ইট ডাজন্ট ম্যাটার যে আপনি কি প্রতিষ্ঠানেই যাচ্ছেন নাকি প্রতিষ্ঠানে যাচ্ছেন না। কিন্তু অ্যাপ্রোচ যদি বলেন যে মেথোডোলজিক্যালি আপনি অ্যাপ্রোচ করবেন, পদ্ধতিগতভাবে অ্যাপ্রোচ করবেন সাহিত্যকে, আর্টকে আমরা যেভাবে অ্যাপ্রোচ করি, যেমন আমরা গান সবাই শুনি, ফর্ম অফ আর্ট, আমরা গান সবাই শুনি, কিন্তু হয়তো কেউ কেউ গাইতেও পারে। কিন্তু গান বিষয়টা কি, সঙ্গীত বিষয়টা কি, এটা বোঝার জন্য আপনার দুইটা উপায়। এক হচ্ছে আপনাকে গুরুর কাছে যেতে হবে, অথবা আপনাকে আহ গান এই ফর্মটা নিয়ে যেসব স্কুল আছে সেখানে যেতে হবে। স্কুল বা গুরুর বাইরে গিয়ে ব্যক্তিগতভাবে আমার গান শোনার চর্চা বা গান গাওয়ার চর্চা, এটা একান্তই ব্যক্তিক আনন্দের জন্য। আনন্দ বলতে আমি শুধুমাত্র হ্যাপিনেস বোঝাচ্ছি না, আমি যে কোনো এস্থেটিক প্লেজারকে বোঝাচ্ছি আনন্দ বলতে। ব্যক্তিক আনন্দের জন্য এটা করতে পারি, কিন্তু যখন আমি বুঝতে চাইবো যে সঙ্গীত বিষয়টা কি, এর প্রক্রিয়াটা কি, কিভাবে সঙ্গীত সঙ্গীত হয়ে ওঠে,
কখন এটা সঙ্গীত হয়ে ওঠে মনে হলেও এটা আসলে সঙ্গীত হয় না, সেটা বোঝার জন্য আমাকে এটা পদ্ধতিগতভাবে অ্যাপ্রোচ করতে হবে, এবং সেটার জন্য আমার স্কুল দরকার। সেই স্কুলটা, সেই চিন্তার স্কুলটা হোক আর অ্যাপ্রোচের স্কুলটা হোক, আমাকে প্রতিষ্ঠান দিক, আর প্রতিষ্ঠানের বাইরে ইন্ডিভিজুয়াল সার্কেল দিক বা অন্য কিছু দিক আমার আহ, তখন একটা, আপনি যেটা বললেন যে প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান লাগবে। আর কিন্তু মুশকিল হচ্ছে যে প্রতিষ্ঠানের তো স্বার্থ থাকে, প্রতিষ্ঠান তো তার স্বার্থের বাইরে না। এখন প্রতিষ্ঠান আবার কোন জায়গায় আছে, কোন সময়ে আছে, সেই জায়গা সময়ের উপর ভিত্তি করে সাহিত্য বলেন আর যে কোনো আর্টকে বলেন কিভাবে পড়বে, সে কিভাবে ওইটা অ্যাপ্রোচ করবে, এটা অনেক সময় দেখা যায় যে আহ, বেশিরভাগ সময়ই ওই সময় দ্বারা, স্থান দ্বারা আহ সে ইনফ্লুয়েন্স থাকে। তো সব সময় এটা আসলে খুব বলা মুশকিল যে সাহিত্য বিদ্যায়তনে পড়বেন না বিদ্যায়তনের বাইরে পড়বেন। বিদ্যায়তনে আপনি তখন সাহিত্য পড়তে যাবেন যখন আপনি সাহিত্যকে ডিসেক্ট করতে যাবেন, তার ভিতরে কি আছে সেটা জানতে যাবেন। আহ তার তার কিভাবে, আমি কিভাবে এটা বলতে পারি, এটা সম্ভবত আহ সাহিত্য যখন আপনি বিদ্যায়তনের বাইরে পড়েন তখন আসলে কেন পড়েন, সেটা হচ্ছে প্রশ্ন। আপনি নিশ্চয়ই একটা নোবেল যখন কেউ বিদ্যায়তনের বাইরে পড়েন তখন এটার পিছনে হিস্ট্রি কি, তার লেগেসি কি, সে কিভাবে আহ ধরুন যে বাংলাদেশে আহ আহ নোবেল লেখার ইতিহাস কত বছরের, 1 শতাব্দীর বেশি হয়তো না, গত শতাব্দী থেকে শুরু, রাইট? কিন্তু এই 1 শতাব্দীর বেশি যে নোবেলটা না, তা সে যে নোবেল হয়ে উঠলো যে কোনো একটা গিভেন টাইমে, আজকে যিনি নোবেল লিখছেন তিনি তো হুট করে এটা লেখা শুরু করতে পারেন না, তার তো একটা হিস্ট্রি থাকবে, লেগেসি থাকবে। এই বিষয়গুলো বিদ্যায়তনে ইম্পর্টেন্ট, কিন্তু বিদ্যায়তনের বাইরে আপনি যখন নোবেল পড়ছেন এই বিষয়গুলো ইম্পর্টেন্ট না, তখন হচ্ছে একটা টেক্সটকে ইন্ডিভিজুয়ালি আপনি কিভাবে ইন্টারপ্রেট করছেন সেটা ইম্পর্টেন্ট। বিদ্যায়তনে যখন আমরা কোনো টেক্সটকে অ্যাপ্রোচ করতে যাই তখন আমার ইন্ডিভিজুয়াল ইন্টারপ্রিটেশন একটা জায়গা থাকে, একই সাথে এটা সামগ্রিকভাবে ওই সাহিত্যিক কর্পাসের মধ্যে, লিটারেরি কর্পাসের মধ্যে এটার অবস্থানটা কি, কিভাবে আসলো, এটার মিনিংটা কিভাবে দাঁড়াচ্ছে, অন্যান্য টেক্সটের সাপেক্ষে এটার মিনিং কি দাঁড়াচ্ছে, ইন্ডিভিজুয়াল এটার মিনিং কি দাঁড়াচ্ছে, হিস্ট্রির সাপেক্ষে এটার মিনিং কি দাঁড়াচ্ছে, কিংবা বিভিন্ন থিওরিটিক্যাল অ্যাপ্রোচ থেকে এটার মিনিং কি দাঁড়াচ্ছে, এই বিষয়গুলো আমরা আমাদের আহ ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। সো এই জায়গাটা খুব মুশকিল। কেউ যদি বিদ্যায়তনের বাইরে সাহিত্য পড়তে চান অবশ্যই ওয়েলকাম, সে পড়তেই পারেন, কিন্তু পদ্ধতিগতভাবে পড়তে গেলে আপনার বিদ্যায়তন বলেন আর যে কোনো একটা স্কুল বলেন বা সর্ট অফ স্কুল বলেন, আপনার একটা অ্যাপ্রোচ লাগবে, এবং সেই অ্যাপ্রোচ ইন্ডিভিজুয়ালি আসে না। সেই অ্যাপ্রোচটার জন্য লেগেসির প্রয়োজন হয়, সারাউন্ডিংস এর প্রয়োজন হয়। বিদ্যায়তন এই কাজটা সঠিকভাবে করতে পারছে কিনা সেটা ভিন্ন প্রশ্ন, বাট আদর্শিকভাবে এই জায়গাটার প্রয়োজন। আচ্ছা, ঠিক আছে। এখন আপনি একটা জায়গাতে আমাদেরকে বলছিলেন যে আমার যারা আসলে বিদ্যায়তনের বাইরের সাহিত্য পড়ে, সেটা সেটা সাধারণত অধিকাংশ ক্ষেত্রেই ঘটে, যেটা হচ্ছে রিডিং ফর প্লেজার, আহ অনেক ক্ষেত্রে আনন্দের জন্যই পড়া। তো আর আরেকটা জায়গাতে আপনি বলছিলেন যে সাধারণত বিদ্যায়তনে আমরা যে কাজটা করি সাহিত্যকে আসলে বিশ্লেষণ করবার জন্য পড়ি। তো আমার যে জায়গাটাতে একটু জানার আগ্রহ হচ্ছে যে আমরা যখন বিশ্লেষণ করার জন্য পড়ি আর আরেকদিকে যখন আমরা হচ্ছে আনন্দের জন্য পড়ি, এই দুইটা বিষয়কে যখন আমরা হচ্ছে দুইটা ভিন্ন স্থানে স্থাপিত করছি, তখন আসলে এই দুইটা কি আসলে একটা আরেকটার সাথে সাংঘর্ষিক কিনা? আমরা যদি আহ বিশ্লেষণ করার জন্য পড়ি তখন আসলে সাহিত্য পাঠের যে আনন্দ, প্লেজারটা আসলে কমে আসে কিনা? এটা কি আপনার মনে হয় যে সাহিত্য আহ বিশ্লেষণ করে পড়তে গেলে সাহিত্য পাঠের আনন্দটা আসলে খর্ব হয়ে যায়? ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। যখন কোনো নোভেলিস্ট কোনো নোভেল লিখেন বা কোনো কবি কোনো কবিতা লিখছেন, একটা কবিতা লিখছেন, তিনি এটা এটা মাথায় রাখেন না যে আমার এই কবিতা এই বিশ্ববিদ্যালয়ে পাঠ্য হবে, বা আমার এই নোভেলটা ওই বিশ্ববিদ্যালয়ে পাঠ্য হবে, বা আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য তাদের কাটাছেঁড়ার জন্য বা তাদের গবেষণার জন্য আমি এটা লিখছি, এরকম না। দুই একজন থাকতে পারেন, ওয়েস্টার্ন ট্রেডিশনে কেন না কেউ কেউ আছেন ওইরকম। প্রাইমারিলি যখন একজন সাহিত্যিক তার তার কাজটা করেন, সেটা প্রথমত করেন নিজের আনন্দের জন্য, যেটা আমি বুঝি যে নিজের আনন্দের জন্য কাজ করেন। তারপরে এখন যখন এই কাজটাই রিডারের কাছে আসে বা স্পেকটেটরের, ড্রামার কথা যদি বলি, স্পেকটেটরের কাছে আসে, অডিয়েন্সের কাছে আসে,
তখন আরেক মাত্র ইন্টারপ্রিটেশন তৈরি হয় এবং সেটা তখন রিডার অডিয়েন্সকে আনন্দ দেবে। কিন্তু আপনি যে প্রশ্ন যে যখন আমরা সাহিত্যকে ডিসেক্ট করা শুরু করি তখন আনন্দ কমে নাকি বাড়ে, এটা খুবই জরুরি প্রশ্ন, ঠিক আছে, কিন্তু এটা এটা আসলে ডিপেন্ড করে যে আহ, যারা পড়ছেন, বিদ্যায়তনেও যারা পড়ছেন, তাদের ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটির উপর। কারণ আনন্দের তো সংজ্ঞা নাই যে আনন্দ কোন ধরনের আনন্দ হতে পারে। এখন সাহিত্য পড়ে সিম্পলি এটা পড়ে এটার রসটা মানে বুঝতে পেরে আনন্দ একরকম, আবার এটার ভিতরে এটার মেকানিজমটা বোঝা সেটার আনন্দ আরেক রকম। ইন জেনারেল হ্যাঁ, আনন্দ কিছুটা কমে, কারণ আপনি যখন বাধ্য হয়ে কোনো কিছু পড়ছেন, পরীক্ষা পাশের জন্য পড়ছেন, তখন তো সেটাতে আনন্দ থাকে না। আনন্দ, আবার আপনি যদি এটাকে ধরে নেন যে এটা আপনার ভালোবাসার জায়গা, তখন আনন্দ ওই জেনারেলি সাহিত্য পড়ে যে আনন্দটা আছে এই আনন্দটা তো পাওয়া যাচ্ছেই, পরে এটাকে যখন আবার ডিসেক্ট করছেন সেই আনন্দটাও আসছে। কিন্তু আপনার যদি বাধ্যবাধকতা থাকে যে আমাকে 2 দিনের মধ্যে একটা নোভেল পড়তে হবে, আমাকে 1 সপ্তাহের মধ্যে পরীক্ষা দিতে হবে, আমাকে এইটার এই প্রশ্নে অ্যাপ্রোচ করতে হবে এই টেক্সটে, তখনই আনন্দটার আর জায়গা থাকে না, তখন এটা বাধ্যবাধকতা হয়ে যায়। বাধ্যবাধকতা কোনো কিছু আনন্দজনক না। এইটা হচ্ছে বিষয় আর কি, একাডেমিতে যে সমস্যাটা তৈরি হয় মূলত। আচ্ছা, ঠিক আছে। এখন আমার আরেকটা জিনিস মনে হচ্ছিল যে একাডেমিতে না পড়েও আমার এই মুহূর্তে আর কি তাৎক্ষণিকভাবে দুজনের নাম মাথায় আসলো। একজন হচ্ছে আমাদের একেবারেই বাঙালি লেখক, আরেকজন বাংলাদেশি বংশোদ্ভূত লেখক। বাঙালি লেখক হচ্ছেন মানিক বন্দ্যোপাধ্যায়। তিনি আসলে একাডেমিক সাহিত্য পাঠ যেটাকে বলে সেখানে তো তিনি পড়াশোনা করেননি। আর যিনি বাংলাদেশি বংশোদ্ভূত তিনি হচ্ছেন এই হাল জমানার জিয়া হায়দার রহমান। তিনিও কিন্তু একাডেমিক গ্রাউন্ডে যে সাহিত্য পঠন পাঠন সেটা করেনি, কিন্তু উনাদের যে একাডেমির বাইরে থেকে সাহিত্য পঠন পাঠন সেখান থেকে উনাদের যে কন্ট্রিবিউশন সেটা দেখে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমাদের একাডেমিক গ্রাউন্ডে আমরা যারা সাহিত্য পড়ি তাদের চাইতে উনাদের সেই রিডিংটা অনেক বেশি পেনেট্রেটিং। তো সেটাই যদি হয় যে সাহিত্য ডিসিপ্লিনে না পড়েও আমাদের যারা সাহিত্য ডিসিপ্লিনে পড়ছি তাদের চাইতে তারা হচ্ছে আরো বেশি ভালো কিছু করতে পারেন, তাহলে সাহিত্য এই ডিসিপ্লিনটার আসলে আহ জরুরত আছে আলাদা করে কোনো? রাইয়ান, এই প্রশ্নের তো নানা আসপেক্ট থাকে উত্তর দেওয়ার জন্য। এখন ধরেন যে শেক্সপিয়ার, শেক্সপিয়ার বলতে আমরা যে ব্যক্তিকে জানি, হিস্টোরিক্যালি শেক্সপিয়ার কে ছিলেন সেটা ডিফারেন্ট ডিবেট, আদৌ ছিলেন কিনা, বাট যে রিপ্রেজেন্টেশন আছে শেক্সপিয়ার মানে, উনি কি সাহিত্যের ছাত্র ছিলেন? ছিলেন তো না। উনার পড়াশোনা কি ছিল? উনি যতগুলো হিস্ট্রি প্লে লিখেছেন, সেই হিস্ট্রি প্লে গুলা গ্রাউন্ড কি, এইটা নিয়ে এলিয়টের খুব চমৎকার একটা কথা আছে যে একটা চটি হিস্ট্রি বই পড়ে উনি উনি আহ, যে জ্ঞান পাইছেন সেই জ্ঞান হচ্ছে আমি পুরো লাইব্রেরি পড়ে হয়তো পাবো না। এটা হচ্ছে বিষয়। এখন আমরা কথা বলছিলাম যে সাহিত্যের পাঠক নিয়ে, সাহিত্যের লেখক নিয়ে কিন্তু না। সাহিত্যের স্রষ্টা আর সৃষ্টি মানে স্রষ্টা, সৃষ্টি এবং সেই সৃষ্টির ভোক্তা, তিনটা জায়গা আছে। একটা হচ্ছে যে আপনি মানিকের কথা বললেন, বা মুরাকামিদের কথা জিয়া হায়দার রহমানের কথা বললেন। তারপর আরো তো আছে, আমাদের সবচেয়ে বেস্ট সেলার যিনি সাম্প্রতিক কালে ছিলেন হুমায়ুন আহমেদ, ওনারা তো পঠন পাঠন অন্য ডিসিপ্লিনে ছিল, উনি তো সাহিত্যের ছাত্র ছিলেন বলে আমি আমি যতদূর জানি উনি বিজ্ঞানের ছাত্র ছিলেন, সম্ভবত কেমিস্ট্রির। এখন সাহিত্য করার জন্য, সাহিত্য একাডেমিতে পড়া জরুরি কিনা? অবশ্যই না, একদমই না। আপনি হচ্ছে যে যখন নিজে সাহিত্য করতে চাচ্ছেন, বরং একাডেমি এই জায়গা থেকে আপনাকে সরিয়ে দিতে পারে। একাডেমি যেটা করতে পারে যে আপনার ক্রিয়েটিভ সত্তাকে সে শেষ করে ফেলতে পারে, এই সম্ভাবনা একাডেমির আছে। কারণ একাডেমির কাজ আপনার বিশেষ করে সাহিত্য বিভাগগুলোর কাজ আপনাকে ক্রিয়েটিভ সেলফ বানানো না, কিন্তু তার কাজ হচ্ছে আপনাকে ক্রিটিক্যাল সেলফ বানানো। এখন আপনি এই দুইটা কিন্তু ভিন্ন জায়গা, ক্রিয়েটিভিটি আর ক্রিটিক্যালি এঙ্গেজড হওয়া, এই দুইটা টোটালি ভিন্ন জায়গা। এখন সাহিত্য সাহিত্য করার জন্য আসলে একজন কবি কিভাবে কবি হয়ে ওঠেন, এই প্রশ্ন যদি আপনি আমাকে করেন, এই প্রশ্নের উত্তর মনে হয় না আমি দিতে পারবো বা কেউ দিতে পারবে। একজন লেখক কিভাবে লেখক হয়ে ওঠেন, কিছু না পড়েও লেখক লেখক হতে পারেন, অনেক কিছু পড়েও আবর্জনা লিখতে পারেন, সেটাও সম্ভাবনা আছে। কিন্তু আহ এটার সাথে মানে উনাদের লেখা উনি আমি একজন কবি কবি হতে চাই বা আমি একজন লেখক হতে চাই, এর জন্য আমার সাহিত্য বিভাগ জরুরি কিনা আমার 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 পড়ার জন্য? না, আপনার জন্য সাহিত্য বিভাগ পড়া জরুরি না, বরং সে আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। সে আপনাকে যেটা করবে, আপনার আর্গুমেন্টেটিভ সেলফটাকে সে এনকারেজ করবে, আপনার ক্রিটিক্যাল এঙ্গেজমেন্ট সে বাড়াবে।
লিটারেচার বিভাগের কাজ কিন্তু আহ, সাহিত্য বিভাগগুলোর কাজ কিন্তু এরকম না যে সাহিত্যিক তৈরি করা। সে হচ্ছে যে যে এক্সিস্টিং যে লিটারেচার আছে, যে আর্ট আছে, সেই আর্টটাকে অ্যানালাইজ করে আপনার আপনার ক্রিটিক্যাল ফ্যাকাল্টিটাকে এনহান্স করা। আপনি যেন একজন ক্রিটিক্যাল হিউম্যান বিইং হিসাবে, গ্রাজুয়েট হিসেবে বের হইতে পারেন, সেটা এনশিওর করা। এরপরে আপনি সাহিত্যিক হন নাকি ব্যাংকে চাকরি করেন সেটা তার দায়িত্ব না। আহ, প্রশ্নটা কি ছিল যে সাহিত্য বিভাগে না পড়েও সাহিত্যিক হয়ে উঠছেন, সেটা তো মানে কমন ফেনোমেনা। সাহিত্য সাহিত্য বরং সাহিত্য বিভাগে পড়ে কয়জন সাহিত্যিক হয়েছেন সেটা বরং প্রশ্ন আসতে পারে, যে সাহিত্য বিভাগগুলোর ছাত্র আচ্ছা হিসাবে কয়জন সাহিত্যিক হয়েছেন। আচ্ছা, আমার আমার প্রশ্নটা ছিল যে সাহিত্য বিভাগে না পড়া সত্ত্বেও ওনাদের কিন্তু এই যে ডিসেক্ট করার যে টেন্ডেন্সি, সেই টেন্ডেন্সিটা গ্রো করেছিল। সেখান থেকেই কিন্তু আমরা যখন দেখি ওনাদেরকে, আমি আমি যে দুইজনের লেখা বললাম তারা কিন্তু আমাদের সাহিত্যে একেবারেই হচ্ছে খুব যদি বলি যে সেখান থেকে খুব জনপ্রিয় সাহিত্য, সেটা ধীরে ধীরে সময়ের সাথে সাথে হয়েছে, কিন্তু আমরা তাদেরকে দেখেছি তারা যথেষ্ট আহ, তাদের ক্রিটিক্যাল থিঙ্কিং ব্যবহার করেছেন। তো সেখান থেকে আমি বলছিলাম যে সাহিত্য ডিসিপ্লিনে না পড়েও পাঠক হিসেবে আমি কিন্তু তাদেরকে, লেখক হিসেবে যখন আমি তাদেরকে পেয়েছি তখন আমি পাঠক হিসেবে তারা যে ডিসেক্ট করতে পেরেছে সেই জায়গাটা বুঝতে পেরেছি। তো আমি বলছিলাম সাহিত্য ডিসিপ্লিনেও পড়ে নাই, তাহলে তাদের এই যোগ্যতাটা যে ডেভেলপ করেছে তখন আসলে সাহিত্যের আর ডিসিপ্লিনটার কি আলাদা কোনো জরুরত আছে কিনা? কারণ সাহিত্যে না পড়েও কেউ তো ডিসেক্ট করতে পারে আসলে। ভেরি টাফ কোয়েশ্চেন। কয়জন পারে? প্রথম কথা হচ্ছে কয়জন পারে সাহিত্য বিভাগে। সাহিত্যের ছাত্র না হয়ে যদি সাহিত্যকে বা আর্টের ছাত্র না হয়ে আর্টকে ডিসেক্ট করা, আপনি সেটা হয়তো আরেকজন আর্টিস্টের পক্ষে সম্ভব। আপনি যাদের কথা বললেন যে শরৎ বাবুর মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা বললেন, আর জিয়া হায়দার রহমান, 12 2 4 জন, এনারা নিজেরা আর্টিস্ট। এদের আর্টিস্টের পক্ষে আর্টকে বোঝা সম্ভব। কিন্তু যিনি আর্টিস্ট না, বিজ্ঞান পড়েন, বাণিজ্য পড়েন, তিনি যদি এসে সাহিত্য ডিসেক্ট করা শুরু করেন, এর রেজাল্টটা কি দাঁড়াবে? যখন আমি নিজে স্রষ্টা তখন অন্যের সৃষ্টিকে আমি বুঝতে পারবো। এখন আমার ওই ক্রিয়েটিভিটি কিভাবে আসছে, বা আমার ব্যক্তিগত পড়াশোনা কোন পর্যায়ে আসছে, এটা। আর সাহিত্য, সাহিত্য থেকে বড় সাহিত্য পাঠ না। জিয়া হায়দার রহমানের সম্ভবত উনি ম্যাথমেটিক্স এন্ড লজিকের স্টুডেন্ট ছিলেন সম্ভবত, রাইট? সো ধরেন যে আপনি যদি ফিলোসফির ছাত্র হন, আপনি যদি সাইকোলজির ছাত্র হন, ম্যাথমেটিক্স লজিকের ছাত্র হন, মানে আমাদের দেশে যে ম্যাথমেটিক্স আছে পিওর ম্যাথমেটিক্স ওইটা না, লজিক্যাল ম্যাথমেটিক্স যেটা ইউরোপে অ্যাপ্রোচ করে সেটা। ইউজুয়ালি আপনার এক ধরনের আর্গুমেন্টেটিভ সেলফ দাঁড়ানোর কথা, যে সেলফ থেকে আপনি আপনি এটা 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 অ্যাপ্রোচ করতে পারেন যদি আপনার পড়াশোনাটা ওইরকম থাকে ব্যক্তিগত পর্যায়ে, এবং আপনি নিজে যদি আর্টিস্ট হয়ে থাকেন, আপনার আপনার ইনার সেলফ যদি আর্টিস্ট হয়ে থাকেন, সেটা। কিন্তু আপনি ধরেন যে আমি এখন বাণিজ্যের ছাত্র বা আমি বিজ্ঞানের ছাত্র, পদার্থবিজ্ঞান পড়ছি, আমার সামনে আপনি মানিকের উপন্যাস নিয়ে আসলেন, একটা পুতুল নাচের ইতিকথা নিয়ে আসলেন, আমি এটার কি মিনিং দাঁড় করাবো? কিংবা আপনি আখতারুজ্জামান ইলিয়াস নিয়ে আসলেন, আমি এটার কি মিনিং দাঁড় করাবো? সম্ভাব্য কি কি মিনিং দাঁড় করাইতে পারে? একটা মিনিং দাঁড় করাইতে পারে মানে এটা কি এরকম যে বিজ্ঞানে যেসব পদ্ধতি ব্যবহার করা হয়, যে আপনি ট্রাই করলেন, ট্রায়াল এন্ড এরর পদ্ধতি, যেটা যতক্ষণ পর্যন্ত না আপনার এন্ড রেজাল্ট বারবার না মিলছে ততক্ষণ পর্যন্ত এটা ট্রায়াল চলতে থাকবে। সাহিত্য তো এরকম না, সাহিত্য পাঠের পদ্ধতি তো এরকম না। ইটস অল ডিপেন্ডস অন ইউর ইন্টারপ্রিটেশন। এবং ইন্টারপ্রিটেশনটা আসে থেকে? প্রথমত হচ্ছে আপনার এক ধরনের লজিক্যাল ফ্রেমওয়ার্ক থাকতে হয়, কোন ধরনের লজিক আপনি নেবেন। তারপরে আপনার অ্যাপ্রোচ নিয়ে যদি আমরা কথা বলি, যে আমরা সাহিত্য পড়ি এজ এ ডিসিপ্লিন, কিন্তু সাহিত্য তো অ্যাকচুয়ালি ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ আপনার আপনার এটা এটা ডিজার্ভ করে। আপনি আপনি যখন একটা টেক্সটকে, যেমন আমি মানিকের কথাই বললাম, যে মানিকের পুতুল নাচের ইতিকথাকে বা আরো যদি দুই একটা যেগুলো আছে খুবই বাংলাদেশে ক্রিটিক্যালি এঙ্গেজ টেক্সট, যেগুলো আমি অ্যাপ্রোচ করতে চাই, আমি কোন জায়গা থেকে অ্যাপ্রোচ করব? তার তো লেগেসি নাই। সে তো এরকম না যে 30-এর দশকে বাংলাদেশে যেরকম নোভেল হয়েছে তার আগে এরকম নোভেল ছিল, তা তো না। সে তো কোনো কোনো নোভেলের লেগেসি ধারণ করতেছে না, একেবারে নতুন ধরনের নোভেল বাংলাদেশের প্রেক্ষাপটে সে নিয়ে আসতেছে। তো তাকে আমি কোন জায়গা থেকে অ্যাপ্রোচ করব? তখন আমার প্রশ্ন আসে যে তার রাজনৈতিক দর্শন কি, তার অর্থনৈতিক দর্শন কি। এখন এই বিষয়গুলার রাজনৈতিক দর্শন, অর্থনৈতিক দর্শন, ইভেন সিম্পলি তার ফর্ম নিয়েও যদি কথা বলি, নোবেলের ফর্ম নিয়েও যদি কথা বলি, এটা তো একজন বিজ্ঞানের ছাত্রের একাডেমি থেকে শেখার বিষয় না। সে কেউ যদি শিখে সেটা ব্যক্তিগতভাবে তার পড়াশোনা থেকে।
কিন্তু আমরা কথা বলছি সম্ভবত ইন জেনারেল ধরে, যে সামগ্রিকভাবে কি দাঁড়ায়। এখন দুই একজন জিনিয়াসের জন্য জিয়া হায়দার জিনিয়াস, আদারওয়াইজ ইন দ্য লাইট অফ হোয়াট উই নো লিখতে পারতেন না। মানিক নিজে জিনিয়াস, হুমায়ুন আহমেদও জিনিয়াস ছিলেন। দুই একজন জিনিয়াস তো সামগ্রিকভাবে রিপ্রেজেন্টেটিভ হয় না। বুঝতে পারছেন আমি কি স্পষ্ট করতে পারলাম? মানে আর্টকে ফর্মালি অ্যাপ্রোচ করার, যদি আপনি সাহিত্যকে আলাদা করে দেখার তো প্রয়োজন নাই, সাহিত্য হচ্ছে ফর্ম অফ আর্ট। কেমন চিত্রকলার জন্য যদি আলাদা বিভাগ প্রয়োজন হয়, সাহিত্যের জন্য আলাদা বিভাগ প্রয়োজন। যদি আমি আর্টের কথা চিন্তা করি, এখন বাংলাদেশে বা পৃথিবীর আরো অনেক দেশে অ্যাপ্লিকেশনটা কি হচ্ছে সেটা আলাদা বিষয়, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু আর্টের জন্য বিভাগ প্রয়োজন কিনা? অবশ্যই আর্টের জন্য বিভাগ প্রয়োজন, কিন্তু সেই বিভাগ কি দায়িত্ব নিচ্ছে, কি কাজ করছে, সে আলাপ অন্য আলাপ, সে আলাপ অন্য প্রসঙ্গ আসতে পারে। এখন একটা ছেলে বা একটা মেয়ে যখন আর্ট পড়তে আসে, বিশেষ করে লিটারারি আর্ট পড়তে আসে, সাহিত্য পড়তে আসে, আমরা তাকে কি এক্সপেক্ট করি? মানে এটা তো আমরা ধরে বসি নাই যে সে সে জেনে আসছে সবকিছু, এরকম তো না। একটা ছেলে বিজ্ঞান থেকে যারা সাহিত্য বিভাগে আসছে, বাণিজ্য থেকে যারা সাহিত্য বিভাগে আসছে, ইভেন মানবিক বিভাগ থেকে যারা সাহিত্য বিভাগে আসছে, হয়তো সেকেন্ডারি হায়ার সেকেন্ডারিতে সে বাণিজ্যে ছিল বা মানবিকে ছিল বা বিজ্ঞানে ছিল, সে হুট করে সাহিত্য পড়তে আসলো। এখন আপনি তার কাছে কি এক্সপেক্ট করবেন? সে কি করবে? এটা আমাকে বলেন। প্রথম কথা হচ্ছে তাকে আপনি কি অ্যাপ্রোচ করবেন? আপনি তাকে অ্যাপ্রোচ করবেন যে সাহিত্য কিভাবে পড়তে হয়। তারপর হ্যাঁ, অ্যাপ্রোচ করবেন যে তারপরে অ্যাপ্রোচ করবেন যে সাহিত্য পড়ার জন্য আরো কি কি ডিসিপ্লিনের পড়াশোনাটা জরুরি। এই তো। কিন্তু একটা এটা ছেলে যে বিজ্ঞান থেকে পদার্থবিজ্ঞান পড়তে যাচ্ছে, তার কিন্তু পদার্থবিজ্ঞান কিভাবে পড়তে হয় এটার জানার জরুর, এটা আর তার নতুন করে জানার প্রয়োজন নাই, কারণ তার রিকোয়ারমেন্টস অলরেডি ফুলফিল। সে ম্যাথ পড়ে আসছে, সে ফিজিক্স পড়ে আসছে। বুঝতে পারছেন ডিফারেন্সটা কোথায়? হ্যাঁ, হ্যাঁ, বলেন। ডিফারেন্সটা বুঝতে পেরেছি। আমি হচ্ছে যদিও আমার কাছে এই বিষয়টা একটু মনে হচ্ছিল যে বিজ্ঞান থেকে আসলে পরেও বা কথার কথা যে দুইটা ডিসিপ্লিন আপনি দাঁড় করালেন, যে আর্টস এন্ড হিউম্যানিটিজ এর থেকে যদি আমরা সেইভাবে করে চিন্তা করি যে তার আর্টস এন্ড হিউম্যানিটিজ এর একটা লিগ্যাসি আছে, সেখান থেকে সে হচ্ছে সাহিত্য পড়তে এসেছে, সেখানেও আমার কাছে মনে হয় না। কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে সাহিত্যে পড়তে গিয়ে কিন্তু এরকম শিক্ষার্থী দেখেছি যারা হচ্ছে আহ, সরাসরি হচ্ছে আর্টস এন্ড হিউম্যানিটিজ থেকে এসছে, কিন্তু তাদেরকেও আসলে সাহিত্যের ব্যাপারে এক্স্যাক্টলি, সাহিত্য আমি আমি চর্চা আপনার কথার মাঝখানে বলে আমি একমত। আমি সম্ভবত এটা বুঝাই নাই, হয়তো বুঝাইতে ভুল হয়েছে বা সামথিং লাইক দ্যাট। আমি বললাম যে একটা শিক্ষার্থী সে বিজ্ঞান থেকে আসুক, বাণিজ্য থেকে আসুক, আর মানবিক থেকে আসুক, সে তো সাহিত্য বিভাগ থেকে আসে নাই, বা সাহিত্য পড়ার জন্য যে প্রি রিকুইজিটস এটা তার তৈরি হয় নাই। হ্যাঁ, মানবিকের কোনো কোনো শিক্ষার্থী এগিয়ে থাকতে পারে যদি তার লজিক বা এই ধরনের সাবজেক্ট নেওয়া থাকে, পড়াশোনা থাকে সেটা। কিন্তু বিজ্ঞান বাণিজ্যের শিক্ষার্থীর তো ওই সুযোগটাই নাই। প্রথম কথা হচ্ছে এই যে সুযোগটাই নাই, সে যে কিছু একটা আহ একজন বিজ্ঞানের ছাত্রকে যখন আমার ফার্স্ট ইয়ারে বোঝাতে হয় যে আহ, পশ্চিমারা লজিককে কিভাবে অ্যাপ্রোচ করে, যে যে বা যদি আমাদের বাংলায় বলেন আরোহণ কি অবরোহণ কি, এই জিনিসগুলাই তো মানে তার জানা থাকে না। মানবিকের কোনো কোনো শিক্ষার্থী জানা থাকতে পারে, সকলের তো আর না। এটা হচ্ছে বিষয়। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা হচ্ছে পরবর্তীতে প্রয়োজন বোধ এই টপিকে আসবো আবারও, কারণ এই টপিকটা যথেষ্ট ইন্টারেস্টিং ছিল। আমরা আরেকটা জিনিস জানতে চাই আপনার কাছে, যে আমাদের যেটা হচ্ছে আহ, পূর্ব নির্ধারিত প্রশ্নের তালিকার মধ্যে অন্তর্ভুক্ত আছে যে আহ, আমাদের, আপনি নিজেই একটু আগে বলছিলেন যে যখন আমরা হচ্ছে একাডেমির বাইরে ব্যক্তিগত প্রচেষ্টা থেকে সাহিত্য অধ্যয়ন করছি, বা সাহিত্য অধ্যয়ন বলবো না, সাহিত্য পড়ছি, ঢালাও ভাবে সাহিত্য পড়ছি, তখন রিডিং ফর প্লেজার যেটা, তখন কিন্তু সেখানে আসলে আমাদের এক ধরনের পার্সোনাল ইমপ্রেশনটাই আসলে বড় হয়ে দাঁড়ায় সেটা পড়ার ক্ষেত্রে। কিন্তু যখন আমরা একাডেমিতে পড়ি তখন কিন্তু আমরা আসলে ঠিক আমার পার্সোনাল ইমপ্রেশনটা কি সেই বিষয়ে, সেটা আসলে আহ, খুব একটা গুরুত্বপূর্ণ হয় না। আমাদেরকে সেটাকে অ্যানালিসিসের মধ্য দিয়ে একটা নৈর্ব্যক্তিক জায়গায় নিয়ে যেতে হয়, যেটা আসলে এক ধরনের সার্বজনীন, সেটার ব্যাপারে একটা সার্বজনীন বক্তব্য প্রদান করতে হয়, যেটা আসলে আমাকে হচ্ছে একাডেমিক ল্যাঙ্গুয়েজ দিয়ে একজনের সাথে আরেকজনকে কানেক্ট করতে পারে। সেটা নেহায়ত আমার পার্সোনাল ল্যাঙ্গুয়েজ না, বা নেহায়ত আমার পার্সোনাল ইমপ্রেশন না। এই যে আহ, আমাদের হচ্ছে একাডেমিতে বা বিদ্যায়তনে আমাদের যে নৈর্ব্যক্তিকতা,
এই যে নৈর্ব্যক্তিকতা দিয়ে আমাদের যে সাহিত্য মূল্যায়ন আমরা করছি সেখানে, এইটার আসলে প্রয়োজনীয়তাটা কি, বা এইটা করতে গিয়ে আমরা কি কোনো ধরনের জটিলতা ফেস করি কিনা, এটা আমার একটু জানার আগ্রহ। নৈর্ব্যক্তিকতা আসলে আমাদেরকে কোন জায়গায় নিয়ে যায়, ব্যক্তিকতা থেকে নৈর্ব্যক্তিকতা? আচ্ছা, এখানে কিছু শব্দ আমার কাছে স্পষ্ট হওয়া উচিত আপনার কাছ থেকে। আপনি বলছেন যে আমরা একাডেমিতে সাহিত্য মূল্যায়ন করি নৈর্ব্যক্তিক ভাবে, কিন্তু আসলে কি আমরা একাডেমিতে বাংলাদেশের প্রেক্ষাপটে একাডেমিতে সাহিত্য মূল্যায়ন করি? আমরা কি এরকম একাডেমিতে কি আমরা এই কাজটা করি যে এই বছর যে যে নোভেলটা আসলো বাজারে কোনো রাইটারের রান করা, সেই নোভেলটাই আমি হুট করে ক্লাসে নিলাম, হাতে হাতে করে ক্লাসে নিয়ে গেলাম, গিয়ে বললাম যে এটা নোভেল হইলো কি হইলো না? এই কাজটা কি আমরা করি? আমরা তো অলরেডি মূল্যায়িত কাজ নিয়েই কাজ করি। আমাদের একটা কারিকুলা থাকে, আমরা আমরা তো মানে যে কোনো ভাবে আমরা অ্যাপ্রোচ করতে পারি না। একটা কারিকুলা থাকে, সেই কারিকুলার ভিতরে থেকে অ্যাপ্রোচ করতে হয় প্রত্যেকটা ইউনিভার্সিটিতে বাংলাদেশে। মূলত আমরা কিন্তু একাডেমিতে এই শব্দটা একটু প্রবলেমেটিক আমার জন্য, আমরা কিন্তু একাডেমিতে নতুন করে মূল্যায়ন করি না বাংলাদেশের প্রেক্ষাপটে। যেটা আমরা করি যে ইতোমধ্যে মূল্যায়িত আপনার যে লিটারেচার আছে, সেই লিটারেচারের রিপ্রেজেন্টেশন, সেই হ্যাঁ, লিটারেচারের আমরা রিপ্রেজেন্টেশন। এই এখন ক্ষেত্রে এক ধরনের চর্বিত চর্বণ ঘটে। আমি আমি এটা মেনে নিচ্ছি, কিন্তু মনে করুন আমরা আজকে আমাদের সিলেবাসে, মনে করুন আমি আজকে চাইলাম আমাদের সিলেবাসে একটা টেক্সটকে অন্তর্ভুক্ত করতে, এবং সেই টেক্সটটা দেখা যাচ্ছে বাংলাদেশের অন্যান্য ইউনিভার্সিটির এই একই যে ডিসিপ্লিন আছে সেখানে হচ্ছে এই টেক্সটটা আসলে সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত নাই। তো তখন কি আসলে আমরা যখন প্রথম সেই টেক্সটটাকে অ্যাপ্রোচ করছি, সেটা অ্যাপ্রোচ করতে গিয়ে আসলে আমরা কি সেখানে এক ধরনের মূল্যায়নে যাই না? আর চর্বিত চর্বণও যদি করি, সেইখানে তো আসলে আমরা যখন ধরেন আমি উত্তর লিখছি পুতুল নাচের রীতি কথারই আমার জানা আছে যে আমার মাইক্রোফোন আপনার, আচ্ছা, যেটা বলছিলাম যে ধরেন আমরা হচ্ছে পুতুল নাচের রীতি কথা আমাদের এখনো আছে, এখনো আমাদের বললো যে যে গদবাঁধা প্রশ্নগুলো করে সাধারণত একাডেমিতে, যে উপন্যাসের সার্থকতা, চরিত্র বিশ্লেষণ যেসব থাকে, এখন এগুলোই কিন্তু থাকে আসলে। আমাদের দুর্ভাগ্য যে আহ, আমি এমন একটা ডিসিপ্লিনকে ওন করি যেখানে হচ্ছে এই ধরনের কথাবার্তাগুলো জিজ্ঞেস করা হয়। সেই স্কুল পর্যায়ে থেকে দেখে আসছি প্রশ্নের মানের কোনো পরিবর্তন হয়নি, এর চাইতে ক্রিটিক্যাল কোনো অ্যাপ্রোচ দাঁড়ায় নাই কখনো, এটাই দুঃখজনক। তো যেটা বলছিলাম যে এটা যখন করে তখন কিন্তু আসলে যেটা আমাদের কাছে প্রত্যাশা থাকে, যিনি আসলে মূল্যায়ন করবেন, আহ তিনি এক্সপেক্ট করেন যে সেই অ্যান্সার স্ক্রিপ্টটার ভেতরে কিন্তু আহ যিনি লিখছেন তার এক ধরনের নৈর্ব্যক্তিক উপস্থাপনা থাকবে। তার কাছে ভালো লাগলো নাকি খারাপ লাগলো সেই কথাটা তিনি লিখবেন না, হয়তো পূর্ববর্তী আরো 10 জন গদবাঁধা সমালোচকের কথা উদ্ধৃতি চিহ্নের মধ্যে দিয়ে দিয়ে পৃষ্ঠা ভরাতে থাকবেন। তারপর বিভিন্ন ভাবে নান্দনিক উপস্থাপনা বলতে যা যা বোঝায় সেই কাজগুলোই করবেন। কিন্তু আলটিমেটলি উপস্থাপনার ক্ষেত্রে একটা প্রত্যাশা থাকে যে তিনি তার যে ব্যক্তি সত্তা সেটার বাইরে এসে এক ধরনের সেখানে উম নৈর্ব্যক্তিক একটা ফ্লেভার দেওয়ার চেষ্টা করবেন। এটার কথাই সাধারণত বলা হয়ে থাকে। আমি এই জায়গা থেকে আসলে প্রশ্নটা করতে চাচ্ছিলাম। আচ্ছা, আপনার প্রশ্ন শেষ হয়ে থাকলে আমি বলি। এখানে দুইটা জায়গা আছে। একটা হচ্ছে আপনি যে বললেন যে আমাদের ট্রেডিশনাল একাডেমিয়াতে যে ধরনের প্রশ্ন, একাডেমিয়া বলতে আমি বিশ্ববিদ্যালয় পর্যায়ে বোঝাচ্ছি, বিভিন্ন বিভাগে, এটা শুধু বাংলা বিভাগগুলো তা না, সাহিত্যের আরো যেসব বিভাগ আছে, উর্দু ফার্সি তো আর পড়িনি, মানে ইংরেজি এবং বাংলা এই দুইটার কথা বলতেছি, যে এই ধরনের প্রশ্ন আসে মাঝে মধ্যেই আসে যে আহ, শিল্পমান নিরূপণ করো, সার্থকতা যাচাই করো। আহ কখন আমি আমার ছাত্র জীবন এবং বেশ কয়েক বছরের এই মাস্টারির জীবন দিয়ে আমি এই ধরনের প্রশ্ন উত্তরও করি নাই, এই ধরনের প্রশ্ন করিও নাই। কারণ এগুলো খুবই ভেগ প্রশ্ন, খুবই ভেগ প্রশ্ন। এবং একই সাথে একটা টেক্সট আমি পড়লাম, পড়ার পর বললাম যে আমার টেক্সটটা আমার ভালো লাগছে কিংবা টেক্সটটা আমার খারাপ লাগছে, এটা একটা ভেগ অবস্থান, খুবই ভেগ অবস্থান। কি ভালো লাগছে আপনার, মানে টেক্সটটা ভালো লাগছে ঠিক আছে, কি ভালো লাগাটা কি, সেটা কেন লাগছে, এগুলোর কোনো উত্তর হয় না। এবং একাডেমি এমন একটা জায়গা যেখানে ভেগ থাকার, অস্পষ্ট থাকার কোনো সুযোগ নাই। প্রশ্নের ক্ষেত্রেও নাই, উত্তরের ক্ষেত্রেও নাই, অস্পষ্ট থাকার কোনো সুযোগ নাই। তো সাহিত্যের ছাত্রের কাজটা কি? সাহিত্যের ছাত্রের কাজটা হচ্ছে, যদি বলেন একজন লয়ারের যে কাজ, ঠিক সেই কাজটাই একজন সাহিত্যের ছাত্রের।
লয়ারের কাজটা কি? লয়ারের কাজটা হচ্ছে যে আপনি মানে সাহিত্য বিভাগের ছাত্র, সাহিত্যের ছাত্র যে কেউ হতে পারেন, যে কেউ সাহিত্য পার্সোনালি পড়তে পারেন, পার্সোনালি আলাপ করতে পারেন, সেটা ওনার বিষয়। কিন্তু যদি একাডেমিয়াতে আসি, একাডেমিয়াতে একজন সাহিত্যের ছাত্রের কাজ এক্স্যাক্টলি একটা কোর্টে একজন লয়ার যা করেন তাই। আপনি যদি স্টেটমেন্ট দেন, এখন আপনি বলেন যে একজন এসে বলল ভালো লাগছে বা ভালো লাগে নাই, সেটা সেটা না। ধরেন যে এই একটা ভেগ প্রশ্নই ধরি যে মানিকের পুতুল নাচের ইতিকথা বা পদ্মা নদীর মাঝি আধুনিক আধুনিক নোভেল হয়ে উঠছে কিনা, এই একটা প্রশ্ন করলাম যে আধুনিক নোভেল হয়ে উঠছে কিনা। এখন একজন এসে বলেন যে হয়েছে, আরেকজন লিখলেন যে হয় নাই, যেমন প্রশ্ন তেমন উত্তর, তাহলে তো অ্যান্সার শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু লিটারেচার বিভাগ তো এই কাজটা না। তার কেউ যদি বলে যে পদ্মা নদীর মাঝে আধুনিক উপন্যাস হয়ে উঠছে, তাকে যুক্তি দেখাতে হবে। সেই যুক্তি দুই জায়গা থেকে আসতে পারে। একটা হচ্ছে যে ইন টেক্সট, যে টেক্সটটা সে অ্যাপ্রোচ করলো, সেই টেক্সটের ভিতর থেকে সে কিছু যুক্তি আনবে যে এই বিষয় থাকার কারণে, এইভাবে থাকার কারণে, এবং আধুনিক উপন্যাস বলতে সাধারণত আমরা এই বিষয় বোঝার কারণে এটা আধুনিক উপন্যাসের কাছাকাছি কিছু একটা, বা আধুনিক উপন্যাস যিনি বলবেন। এবং আরেকটা জায়গা হচ্ছে যে টেক্সটের বাইরে থেকে, যেটাকে আমরা বলি সেকেন্ডারি সোর্স, যে টেক্সটের বাইরে যেসব আলাপ আছে অলরেডি মানিককে নিয়ে, বা মানিকের যে উপন্যাস সেটা নিয়ে, কিংবা এই ঘরানার যেসব উপন্যাস আছে সেটা নিয়ে যেসব আলাপ আছে, সেখান থেকে উনি ওনার সাপোর্টিভ আর্গুমেন্টস আনবেন। এটা কেউ যদি বলেন যে হয় নাই, তারও কাজ কিন্তু সেম, যে কি কি কারণে হয় নাই, কি কি ঘাটতি আছে সেটা দেখানো। এখন এই জায়গায় আসলে তো সাবজেক্টিভ হওয়ার সুযোগটা নাই। আপনি যখন আর্গুমেন্টস আনবেন তখন নৈর্ব্যক্তিক আর্গুমেন্টসই আনবেন, কিন্তু অবস্থানটা হবে সাবজেক্টিভ। মানে আপনার একটা টেক্সটকে যখন আমরা পড়লাম, পড়ার পরে আমার ইমপ্রেশনটা সাবজেক্টিভ, যে হ্যাঁ এই টেক্সটটার সম্পর্কে এত সব কথা আছে, ইদার আই ডু এগ্রি উইথ দেম অর আই ডোন্ট এগ্রি উইথ দেম। অথবা একটা থার্ড পজিশন থাকতে পারে, সেটা হচ্ছে যে এই দুইটার কিছুই না, বরং এই দুইটার একটা মেডিয়েশন, আমার একটা থার্ড অবস্থান দাঁড়াচ্ছে। আমার যে অবস্থানে দাঁড়াক, এই এই পর্যন্ত এটা সাবজেক্টিভ। যেখানে আপনার একজন লিটারেচার ডিপার্টমেন্টের একজন ছাত্রের সাথে লিটারেচার পড়েন না এমন একজন ছাত্রের কোনো তফাৎ নেই, মানে একাডেমিক লিটারেচার পড়েন না এমন এমন ছাত্রের কোনো তফাৎ নেই। যে একটা টেক্সট পড়ার পরে টেক্সটটার ভালো লাগা মন্দ লাগা পর্যন্ত, বা কিছু একটা মনে হওয়া পর্যন্ত, যে এই টেক্সটার এই ধরনের মিনিং দাঁড়াইতে পারে, এই পর্যন্ত কোনো তফাৎ নেই। তফাৎটা আসে ওই জায়গায় যখন আমি কি মনে করলাম একটা টেক্সট পড়ে, সেটাকে যখন আমি আর্গুমেন্ট দিয়ে, মানে আহ বাংলায় কি বলে, যে প্রতিপাদ্য করতে চাই, প্রমাণ করতে চাই, যে সেটা হচ্ছে এই জায়গায় কিন্তু নৈর্ব্যক্তিক মানে সাবজেক্টিভ হওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, আপনার পছন্দ সাবজেক্টিভ, ডেফিনেটলি আপনার ইমপ্রেশন সাবজেক্টিভ, কিন্তু আপনি যখন আর্গুমেন্ট সাজাবেন, আর্গুমেন্ট সাজানোর কিন্তু নিয়ম আছে। হ্যাঁ, যেন তেন ভাবে আর্গুমেন্ট সাজানো আমাকে একটা চেইন অফ হ্যাঁ লজিক তৈরি করতে হয়, যেটা হচ্ছে সোশ্যালি অ্যাকসেপ্টেবল। তো সেটা করতে হয়। তো আমি সোশ্যালি বলছিলাম যে সোশ্যালি অ্যাকসেপ্টেবল শব্দটা একটু ঝামেলাপূর্ণ, একাডেমিকলি অ্যাকসেপ্টেবল। একাডেমি অ্যাকসেপ্টেবল, দুঃখিত, একাডেমি অ্যাকসেপ্টেবল, একাডেমিক্যালি অ্যাকসেপ্টেবল একটা চেইন অফ লজিক তৈরি করতে হয়। আমি জানতে চাচ্ছিলাম যে এই যে আমি যে একটা একাডেমিক্যালি অ্যাকসেপ্টেবল একটা চেইন অফ লজিক তৈরি করছি, এই এইটার এই প্রসেসটার আসলে প্রয়োজনীয়তা এবং এই প্রসেসটার আসলে জটিলতাগুলো কি কি, এটা আমি আসলে জানতে চাচ্ছিলাম। প্রথমে আসে জটিলতায়, প্রয়োজনীয়তার কথায় পড়ে আসি। জটিলতা হচ্ছে যে আপনি যদি ফার্স্ট ইয়ারের ছাত্র হন বা সেকেন্ড ইয়ারের ছাত্র হন বাংলাদেশের কোনো সাহিত্য বিভাগে, ইউজুয়ালি আপনাকে কোনো টেক্সট আপনার মতো করে ইন্টারপ্রিট করতে দেওয়া হয় না, যেটা একটা ভুল অ্যাপ্রোচ। যদি আপনার কোনো কোনো একটা কোনো কোনো না কোনো ভাবে আপনি হয়তো এই সুযোগটা পেয়ে গেলেন কারো না কারো কোর্সে, যে আপনি ইন্টারপ্রিট করার। বিষয় হচ্ছে এটার জটিলতা হচ্ছে এটার আপনি কোথায় ইন্টারপ্রিট করবেন। আহ পরীক্ষার খাতায় তো, রায়ান আছেন? হ্যাঁ, পরীক্ষার খাতায় বা হচ্ছে আমার কোনো গবেষণা কর্মে যে কোনোখানে আমি হচ্ছে সেটাকে ইন্টারপ্রেট করব, যেটা আমি সাবমিট প্রথমে করছি। প্রথমে পরীক্ষার খাতা নিয়ে বলি, তারপরে গবেষণায় আসি। গবেষণা অনেক কঠিন শব্দ, পরীক্ষার খাতা নিয়ে বলি। তো পরীক্ষা বাংলাদেশের সাহিত্য বিভাগগুলোর এখন আপনার প্যান্ডেমিকের কারণে কিভাবে কি হচ্ছে, অনেক জায়গায় অনেক রকম হচ্ছে সেটা না, যখন প্যান্ডেমিক ছিল না, প্রি প্যান্ডেমিক টাইমের কথা বলছি, যে বাংলাদেশের সাহিত্য বিভাগগুলোর পরীক্ষা কি নিত, ক্রেডিট অনুযায়ী 3 ঘন্টা থেকে 4 ঘন্টা, এই তো 3 ঘন্টা থেকে 4 ঘন্টা, এবং ক্লোজ বুক এক্সাম, যে বইপত্র খাতাপত্র বাড়িতে রেখে আসতে হবে, পরীক্ষার হলে খাতা দেওয়া হবে, সেই খাতায় কোনো শিক্ষার্থী 3 ঘন্টা বা 4 ঘন্টায় একটা প্রশ্নপত্র সেট ধরিয়ে দেওয়া হবে, সেই সেট থেকে আহ, আহ, নির্দিষ্ট সংখ্যক প্রশ্ন উত্তর করবেন। এটা এটা দিয়ে কি হয়, মানে এটা দিয়ে কি যাচাই হয়?
আমি আমি শিওর না এটা দিয়ে কি যাচাই হয়, বাট এটা একটা প্রতিষ্ঠিত পদ্ধতি, নিশ্চয়ই কোনো না কোনো যৌক্তিকতা আর আছে, কিন্তু পার্সোনালি এই পদ্ধতির কি যৌক্তিকতা আমি এখন পর্যন্ত কনভিন্স না। এখন একজন শিক্ষার্থী কি করেন, তিনি কিছু কোটেশন মুখস্থ করে আসেন, সেটা টেক্সট থেকে কিছু কোটেশন মুখস্থ করেন, কিছু কোনো ক্রিটিকদের কিছু কোটেশন উনি মুখস্থ করে আসেন, এসে যে প্রশ্নই ওনাকে দেয়া হোক উনি উনার তো উনার উনার ধরুন যে একটা টেক্সট থেকে ওনাকে আমি 3টা প্রশ্ন দিলাম, প্রশ্ন আমি তৈরি করে দিলাম, ধরলাম আমি এক্সামিনার, আমি প্রশ্ন তৈরি করে দিলাম, 3টা প্রশ্ন দিলাম, কিন্তু ওনার ঝুলিতে আছে হচ্ছে 10টা কোটেশন ইন টেক্সট আর 10টা হচ্ছে ক্রিটিক কোটেশন। এখন উনি এইগুলা থেকেই উনি লিখতে থাকবেন, কি যে লিখবেন উনিও জানেন না, যিনি পড়ছেন তিনিও জানেন না যে আসলে কি হচ্ছে, মানে যিনি খাতা লিখছেন তিনিও জানেন না যে কি লিখছেন, যিনি খাতা পড়ছেন তিনিও জানেন না যে কি পড়ছেন, বাট কিছু একটা নিশ্চয়ই দাঁড়িয়ে আছে, সুতরাং 10-এ 7 দিয়ে দাও, 10-এ 8 দিয়ে দাও। যেহেতু চাপ আছে যে শিক্ষার্থীকে ভালো মার্কস দিতে হবে, বিভিন্ন প্রাইভেট এবং অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ে থাকে শিক্ষার্থীদের ভালো মার্কস দিতে হবে, কেন মার্কস দিতে হবে, সে কি লিখলো, কি যাচাই করলো, ইভেন সে যে লিখে আসলো তাকে পরের দিন আপনি জিজ্ঞেস করেন, বলতে পারবে না, অধিকাংশই বলতে পারবে না, উইথ ডিউ রেসপেক্ট অনেক যারা পারেন তাদের প্রতি। এটাতে কিছু যাচাই হয় না। এখন শিক্ষার্থী মানে আমি আর্ট যখন পড়াচ্ছি, আমি তো মুখস্থ প্রশ্ন দিয়ে হোক আর আপনার ওই 3 ঘন্টার প্রশ্ন দিয়ে হোক, আর্ট যাচাই হয় না, আর্ট একজন মানুষ বুঝতে পারলো কিনা সেটা যাচাই হয় না। আর্ট আমার 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 অবস্থান যদি বলেন, যদি আমার হাতে সুযোগ থাকতো, আমি একটা বিশ্ববিদ্যালয়ে পড়াই, সুতরাং আমার ওই বিশ্ববিদ্যালয়ের আইন কানুন মানতে হয়, ওই আইন কানুন তো আমি বানাই নাই, বা ওই আইন কানুন যে আমি চেঞ্জ করে ফেলবো সেই অবস্থানও আমার নাই, বা আমি এমন কাউকে চিনিও না যাকে গিয়ে বলবো যে চেঞ্জ করে। তো আমার মানতে হয়, কিন্তু আমার যদি মানতে না হইতো আমি কি করতাম, যদি আইন কানুন মানতে না হইতো আমি কি করতাম? একজন লিটারেচারের স্টুডেন্টকে আপনি 3 ঘন্টায় প্রশ্ন অ্যান্সার করে এটা বলা তাকে অপমান করা, এইভাবে হয় না, এইভাবে লিটারেচার পড়ানো হয় না। আপনি তাকে ওপেন টেক্সট দিবেন, তাকে সময় দিবেন এবং তাকে বলবেন যে হোয়াট এভার ইউ আন্ডারস্টুড ফ্রম দিস টেক্সট তুমি লিখে নিয়ে আসো, আমার কোনো প্রশ্নই নাই, আমার কোনো ধরনের কোনো প্রশ্নই নাই যে এই টেক্সট থেকে আমি, হ্যাঁ আমি যখন তার সাথে আমি ক্লাসে আমি সেমিনার দিচ্ছি, আলাপ করতেছি, ক্লাসে যখন লেকচার দিচ্ছি, সরি সেমিনার তো আমাদের দেশে না, লেকচার, যখন আমি ক্লাসে লেকচার দিচ্ছি বা তাকে এঙ্গেজ করতেছি, তখন অলরেডি এই টেক্সটকে কি কিভাবে দেখা যাইতে পারে তার একটা নমুনা তার সামনে আমি হাজির করতেছি, করা উচিত যে এই টেক্সটকে এইভাবে এইভাবে অ্যাপ্রোচ করা যেতে পারে। এর বাইরের অ্যাপ্রোচ গুলা তুমি কিভাবে অ্যাপ্রোচ করবে সেটা তোমার ইন্ডিভিজুয়াল বিষয়, বাট মেক শিওর যে যেভাবে তুমি অ্যাপ্রোচ করো, তুমি যেভাবে অ্যাপ্রোচ করো তোমার জন্য মানে মূল আর্গুমেন্টের জায়গাটা, যে যেভাবে আপনি যেটা বললেন যে এক ধরনের লজিক্যাল কোহেরেন্স থাকা, এক ধরনের লজিক্যাল ফ্রেমওয়ার্ক থাকা, সেই সেই জায়গাগুলো যেন ওকে থাকে। এখন আমি যখন তাকে পরিচয় করে দিচ্ছি যে সাধারণত একটা নোভেলকে এইভাবে অ্যাপ্রোচ করতে হয়, বা এই সময়ের নোভেলকে এই জায়গা থেকে অ্যাপ্রোচ করাটা যৌক্তিক, আর অবস্থান থাকতে পারে, কিন্তু আমি একটা ফ্রেমওয়ার্ক তাকে দিচ্ছি, তো তার কাজটাকে, তার কাজ হচ্ছে সেই অবস্থানগুলো জানলো, তার জায়গা থেকে সে নোভেলটাকে অ্যাপ্রোচ করলো, অ্যাপ্রোচ করে সে কি পাইলো ওই নোভেলের মধ্যে। দুই ভাবে পাইতে পারে, একেবারে নতুন জিনিস পাইতে পারে, একেবারে নতুন জিনিস যেটা এই পর্যন্ত আলাপেই আসে নাই, অথবা এক্সিস্টিং যেটা, সবার তো আর মানে ক্রিটিক্যাল ফ্যাকাল্টি একরকম থাকবে না, সবার ক্রিটিক্যাল ফ্যাকাল্টি একরকম থাকলে সবাই নোয়াম চমস্কে হতো, তাই না? তো এটা ডিফারেন্স থাকবেই, সো ডিফারেন্স থাকার ফলে কোন স্টুডেন্ট হচ্ছে একদম নতুন জিনিস পাবে, কোন স্টুডেন্ট নতুন জিনিস পাবে না, সে এক্সিস্টিং ক্রিটিক্যাল লিটারেচার যেটা আছে তার ভিত্তিতেই কিছু একটা এখানে খুঁজবে। আবার কোন স্টুডেন্ট সে এতটাই মেধাবী হতে পারে যে সবকিছু সে খারিজ করে দিতে পারে, যে সে নতুন কিছুও পাচ্ছে আবার অতীতে যা ছিল তাকে খারিজও করে দিচ্ছে। যে অ্যাপ্রোচে সে নিয়ে আসুক, তার কাজটা হচ্ছে আমাকে একটা মৌলিক কাজ এনে দেয়া। মৌলিক বলতে আমি বলছি যে চৌথা পত্র বা অনলাইন থেকে চুরি করে আনা না। মৌলিক মৌলিক কাজ বলতে তার বুঝাচ্ছি যে সে এমন, এটাও বুঝাচ্ছি না যে একেবারেই নতুন কোনো কিছু হয় না। মৌলিক বলতে যে সে যদি কোথাও থেকে নিয়েও থাকে সেটা প্রপার রেফারেন্সিং দিয়ে, সাইটেশন দিয়ে সে আমাকে তার আইডিয়াটা হাজির করা। এখন আমি গ্রেডটা কিভাবে করব? ওই যে একেবারে নতুন আইডিয়া নিয়ে আসবে লজিক্যালি ফ্রেমওয়ার্ক দিয়ে, তাকে আমি হায়ার গ্রেড দিব। যে এক্সিস্টিং ক্রিটিক্যাল লিটারেচারকে সাপোর্ট করে কিছু নিয়ে আসবে তাকে আমি মানে উপরের থেকে একটু নিচে গ্রেড দিব। কেমন? এইভাবে গ্রেড নামতে থাকবে বা উঠতে থাকবে, আর যে একেবারে সবকিছু খারিজ করে দিতে পারবে আর্গুমেন্টেটিভলি তাকে আমি প্লাস দেবো। এই হচ্ছে আমার জায়গা, যে সবকিছু আর্গুমেন্টেটিভলি খারিজ করে দিয়ে সে নতুন কিছু নিয়ে আসছে, একদম নতুন, এইটাকে আমি হয়তো এ প্লাস গ্রেডে রাখবো। এখন আমি যখন তাকে প্রশ্ন দিয়ে দিচ্ছি, এবং বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশ্ন কিভাবে দেওয়া হয় আপনি আহ একটু ঘাটাঘাটি করলে দেখবেন যে একটা, আমরা যখন ছাত্র ছিলাম বিশ্ববিদ্যালয়ে তখন এটা খুব পরিচিত ফ্রেজ ছিল, মানে শিক্ষকতার জীবনে সেটা দেখেছি। একটা খুব কমন জায়গা আছে যেটাকে বলে যে গত বছরের কত পার্সেন্ট,
বুঝতে পারছেন? এক্সকিউজ মি, গত বছরের কত পার্সেন্ট? মানে কি হাস্যকর একটা বিষয় যে বিগত বছরগুলোর প্রশ্ন ঘাটলে দেখা যায় যে এই বছর যে প্রশ্ন হচ্ছে, এই প্রশ্ন, এই প্রশ্নের সাথে বিগত বছরের প্রশ্নগুলোর 30 থেকে 40, কখনো কখনো 50 থেকে 60% পর্যন্ত মিল। তো এই শিক্ষার্থীরা করেটা কি? চালাক শিক্ষার্থীরা যেটা করে, ভালো গ্রেডের জন্য বিগত বছরের প্রশ্নগুলো কালেক্ট করে সে বছরগুলোর প্রশ্নগুলোর নোট সিনিয়রদের কাছ থেকে চোথা চোথা নিয়ে আসে, নোট নিয়ে আসে, মুখস্থ করে, রাত জেগে মুখস্থ করে এসে, মানে সারা রাত ঘুমায় না, সকালবেলা আসে, চোখ দেখলে বোঝা যায় সারা রাত ঘুমায় নাই, মুখস্থ করছে, রিভিশন দিছে, এসে কিভাবে যে সে 4 ঘন্টা 3 ঘন্টা লিখে, মানে মায়া লাগে দেখলে যে কি ভাই এত যে লিখছে, গ্রেড পাচ্ছে, এটার মিনিং কি? মানে সে তো নিজেও জানে না যে কি লিখছে, সে জাস্ট মুখস্থ লিখতেছে আর কিছু না। এবং এগুলা সে সে যখন এই লেখাটা শেষ, একটা কোর্স শেষ হয়ে গেল, গ্রেড শেষ হয়ে গেল, এগুলা না তার লাইফে ম্যাটার করে, না ওই মাস্টারের লাইফে ম্যাটার করে, না কারো লাইফে এটা ম্যাটার করে না। শেষ পর্যন্ত এই খাতাপত্র হয় আপনার গার্বেজে চলে যায়, অথবা এগুলো মুড়ির ঠুঙ্গা হয়। এগুলো কিন্তু কোনো কাজ না, এভাবে আর্ট আর্ট এভাবে পড়া যায় না, আর্ট এবং লিটারেচার এভাবে পড়া যায় না। অথচ তাকে যদি আপনি দিতেন যে তুমি যা বুঝলা সেটা নিয়ে আসো, সে কি হইতো, মানে প্রয়োজনীয়তাটা কি, উপকারিতাটা কি হইতো? তার নিজের কনফিডেন্সটা বাড়তো যে হ্যাঁ এইভাবে আমি চিন্তা করতে পারি, তার নিজের চিন্তার উপর তার কনফিডেন্স বাড়তো। আমরা তো এই সমাজে বাস করতে, পৃথিবীতে বাস করতে হয়তো আমাদের, মানে বিশ্ববিদ্যালয়ে 4 বছর 5 বছর তো সবকিছু না। 5 বছর পর তো জীবনটা আসলে বাংলাদেশে শুরু হয়, বিশ্ববিদ্যালয় জীবনের পর। ওই ওই সময়টা সে কিভাবে অ্যাপ্রোচ করে? একটা মানুষের যদি নিজের চিন্তার উপর, নিজের যৌক্তিক ফ্যাকাল্টি, যেটা ক্রিটিক্যাল ফ্যাকাল্টি আমরা যেটা লজিক্যাল ফ্যাকাল্টির উপর আস্থা না থাকে, কিভাবে চিন্তা করতে হয়, কিভাবে যুক্তি সাজাইতে হয়, এটা সে না জানে, তো সে কি মানুষ? মানে আমরা যে অর্থে মানুষ ব্যবহার করি, রেশনাল হিউম্যান বিং হিসাবে, সে তো সাব হিউম্যান ক্যাটাগরিতে রয়ে যাচ্ছে, সে তো হিউম্যান হয়ে উঠতে পারতেছে না। যদি আমার রেশনাল এঙ্গেজমেন্টটা না থাকে, এই জায়গাটা যদি না থাকে, তো আমি তাকে গ্রাজুয়েট বলতেছি কেন? মানে তাকে কি গ্রাজুয়েশন দিচ্ছি? এবং আরেকটা জটিল বিষয় সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলোতে এটা অ্যাপ্রোচ করা হয় না, মানে মাস্টার এটা করে না। কারণ হচ্ছে এটা কষ্টকর, কিন্তু কারণ আপনাকে নিজের পড়তে হবে। প্রথম কথা হচ্ছে নিজের পড়তে হবে, এবং নিজের পড়াশোনার জন্য যে আমি একটা টেক্সটে একজন যখন এইভাবে অ্যাপ্রোচ করছে স্টুডেন্টরা, তখন তো স্টুডেন্টদের চাপ হলে আমার পড়াশোনা করতে হবে, এটা তো সবাই করতে আগ্রহী না। ফার্স্ট অফ অল, সেকেন্ড হচ্ছে যে এটা করতে গেলে সময় লাগে, অনেক সময় লাগে। পড়াশোনা কিন্তু টাইম কনজিউমিং একটা বিষয়। 8-10 ঘন্টা বসেও আহ, আপনার হয় না। 8-10 ঘন্টা বসেও আপনি হয়তো একটা নোভেলা, 30-40 পৃষ্ঠার নোভেল এক বসায় পড়ে ফেলছেন, 1 ঘন্টায় শেষ। কিন্তু এইটার সম্পর্কে আপনার চিন্তা সাজানো, এটা 8-10 ঘন্টায়ও হয় না। বুঝতে পারছেন? তো আমি যদি ভাই ডেইলি 8-10 ঘন্টা আমি পড়াশোনায় করি, আমি রাজনীতিটা কখন করবো? আমি আমি প্রশাসনিক পদের জন্য কখন লড়বো? বলেন, আমি কুটনামিটা কখন করবো? এটা তো আর আর কষ্ট তো, কষ্ট ছাড়া যদি আমি টাকা পয়সা পেয়ে যাই, আমার তো কষ্টটা করার দরকার নেই, তাই না? আর প্রমোশন লাগবে, এটা লাগবে, প্রমোশনের জন্য গবেষণা দরকার হয় না। যে কোনো জায়গা থেকে আপনার 4-5টা এটা ওইটা ছাপায় প্রমোশন হয়ে যায়, এটা বাস্তবতা বাংলাদেশে। এবং এগুলো করে আমাদের একাডেমি কোন জায়গায় যে গেছে। আপনি বলেন দেখি যে বিগত 30-40 বছরে আমাদের কোনো কোনো উল্লেখযোগ্য অবদান আছে যে আমরা এমন একজন বা দুইজন আমরা মানুষের নাম করতে পারবো যে ইংরেজি বিভাগ তাদেরকে প্রডিউস করছে বলে, ন্যাশনালি ইম্পর্টেন্ট, গ্লোবালি বাদ দেন, বা বাংলা বিভাগ প্রডিউস করছে বলে? হাতে গোনা 2-4 জন থাকতে পারে, নাড়া মারলে হয়তো একটু পরেও যেতে পারে। করতে পারে না কেন? কারণ বিভাগ তো বিভাগের জায়গায় নাই। বিভাগ কি বিভাগের জায়গায় আছে? বিভাগের কাজ হচ্ছে কি, এখন আসবো, ছেলে মেয়েদেরকে বলবো যে যদি মানে বেশি চাপ থাকে বলো তোমরা পড়ে নিও। কি পড়ে নিবে সে? সে যদি সেই পড়ে নিবে, তো সে বিশ্ববিদ্যালয়ে আসছে কেন? যখন আমরা একটা টেক্সটকে সময়, মানে জীবনে ক্লাসে যাব না, পরীক্ষার আগে ক্লাসে যাব, পরীক্ষার 2-4 দিন আগে ক্লাসে যাব, একেবারে না গেলে তো সমস্যা, মানে অথরিটি আবার ডাকবে টাকবে, সমস্যা টমস্যা। তো গিয়ে একটু গল্প টল্প করবো, গল্প টল্প করে বলবো যে তোমরা পড়ে নাও। তো সে যদি পড়ে নিবে, তো তোমার কাজটা কি এখানে? আর সে বিশ্ববিদ্যালয়ের কাজটা কি? সে তো বাড়িতে বসে করতে পারতো। সে বিশ্ববিদ্যালয়ে কেন আসলো, আর তুমি কেন শিক্ষক হইলা, সে কেন ছাত্র হইলো? এইসব প্রশ্ন উত্তর কে দিবে? এইসব প্রশ্ন উত্তর দেওয়ার জায়গা নাই। ফিজিক্যালি অ্যাপ্রোচ করার জায়গাটা হচ্ছে, আমি আর্টকে, আমি যখন মুখস্থ প্রশ্ন দিচ্ছি কিংবা আমি 3 ঘন্টার পরীক্ষা নিচ্ছি, সেটাতে আর্ট সে কি বুঝলো তার যাচাইটা তার হয় না, তার ইন্ডিভিজুয়াল ইন্টারপ্রিটেশনের জায়গাটা তার আসে না। সেটা যেটা আসে, সে নোটপত্র মুখস্থ করতে পারে, চোথাপত্র পড়তে পারে, যা মন চায় তাই লিখতে পারে। কিন্তু যখন আপনি তাকে তার নিজস্ব বয়ান হাজির করার সুযোগটা দিবেন, তখন সে যে ইন্ডিভিজুয়াল,
সে যে ক্রিটিক হয়ে উঠছে তার স্টার্টটা শুরু হলো, বুঝতে পারছেন? ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যদি দেন, মানে এখন এরকম অনেকে বলতে পারেন, ডিবেট আছে যে মেচিউরড কিনা, এনাফ মেচিউরড কিনা আন্ডার গ্রেডের ছেলে পেলে। এইটা এই 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 বয়ান আসলে এটার উত্তরও মানে দেওয়া যাবে, এটার কোনো সমস্যা না। যে আন্ডার গ্রেডের ছেলে পেলে মেচিউর না, বাংলাদেশের আইন তো 18 বছর বয়সে বিয়ের জন্য মেচুরিটি দিয়ে দেয়। তো 19 বছর বয়সে একজন সন্তানের মা হতে পারেন, বাপ হতে পারেন 20-21 বছর বয়সে, আর একটা টেক্সটকে ক্রিটিক্যালি অ্যাপ্রোচ করার মেচুরিটি তার আসে নাই। তো এইগুলা এগুলা হচ্ছে মানে গা বাঁচানো কথাবার্তা, যে একাডেমির কাজ এখন আসলে খুব সীমিত হয়, মানে আমাদের দেশে একাডেমি কি কাজ করে সেটা একাডেমি ভালো বলতে পারবে। আর তো আমি তো একটা একাডেমির সাথে সম্পৃক্ত, আমার জায়গা থেকে আমি যেটা বলতে পারি যে একাডেমি আসলে মানে যেভাবে কাজ করার কথা সেভাবে ঠিক মানে সেই জায়গাটায় নেই, সেই জায়গায় কাজ করতে পারে না। তবে হ্যাঁ, চেষ্টা আছে, অনেক শিক্ষকের চেষ্টা আছে, অনেক প্রতিষ্ঠানেরও চেষ্টা আছে, কিন্তু বিচ্ছিন্নভাবে এক দুই জনের বা এক দুইটা প্রতিষ্ঠানের চেষ্টা করতে হবে না, সামগ্রিকভাবে সারা দেশে এটার একটা ফ্রেমওয়ার্ক লাগবে যে কি পড়াবো, কেন পড়াবো, কিভাবে পড়াবো। এই জায়গাটা ফ্রেমওয়ার্কটা তো এটা পসিবল না। আদারওয়াইজ আপনি বেশি পরিশ্রম করতে যাবেন, আপনি ভিক্টিমাইজড হবেন বিভিন্ন ভাবে। এটা হচ্ছে বাস্তবতা। আশা করি যে উত্তরটা হয়তো দিতে পারছি কম বেশি। হ্যাঁ, উত্তরটা আমরা পেয়েছি। আমাদের এই উত্তরের প্রেক্ষিতে আমাদের আলোচনাটা অনেক বিস্তৃত হয়েছে। আমার আরেকটা প্রশ্ন ছিল, সেটা যেহেতু উত্তর ইতিমধ্যে পেয়ে গিয়েছি, আলাদা করে আর প্রশ্নটা করব না। তবে প্রশ্নটা জানিয়ে রাখি, আমার একটা প্রশ্ন করতাম আমি, কিন্তু আমার মনে হয়েছে যে আমি সেটার উত্তর পেয়ে গিয়েছি। প্রশ্নটা করতাম হয়তোবা যে আপনি যেহেতু বাংলাদেশের একটা একাডেমিতে পড়েছেন, আহ, কয়েকটা একাডেমিতে পড়িয়েছেন, এবং বর্তমানেও হচ্ছে দেশের বাইরে একটা একাডেমিতে পড়ছেন, তো আমাদের সাহিত্যের বিচারে মানে সাহিত্য ডিসিপ্লিনের জন্য বাংলাদেশের একাডেমিগুলোর মান কেমন, কেমন যে মান, সেটা আপনার সাথে আলাপচারিতার মধ্য দিয়েই ধারণা আমি পেয়ে গিয়েছি। এবং আমি আসলে আপনার সাথে আমার খুব বেশি দ্বিমত নাই। হয়তো বা অন্যান্য ডিসিপ্লিনের যারা আছেন আহ, তাদের সাথেও হয়তোবা যদি আমি কথা বলি, তারাও হয়তো মনে করবেন যে এটা আসলে সামগ্রিকভাবে একাডেমিরই এক ধরনের পতন ঘটেছে। একাডেমির ডিক্লাইনটা হয়তোবা পরবর্তীতে আমরা আরো বেশি করে আহ বুঝতে পারবো এই সময়টা নিয়ে, যে ধীরে ধীরে আমাদের একাডেমি অবনতির দিকে যাচ্ছে। আচ্ছা, আমি একটু আরেক দিকে চলে যাব। আমাদের আরেকটা প্রশ্ন থাকবে যে আহ আমরা আমাদের যে ইংরেজি সাহিত্য আছে, এই ইংরেজি সাহিত্যের, আপনি যেহেতু শিক্ষক, ইংরেজি সাহিত্যর ব্যাপারেও আমাদের কিছু প্রশ্ন থাকবে। ইংরেজি সাহিত্য এটা তো আমাদের, আমরা যখন কলোনাইজড হয়েছি তখন আমাদের কাছে এসেছে, তো সেই বিষয়গুলো নিয়ে আমাদের কিছু জানার থাকবে, জিজ্ঞাসার থাকবে। কিন্তু আমরা এই মুহূর্তে আসলে জনাব সামজির আহমেদ, জনাব সামজির আহমেদকে সংযুক্ত করে নেব কিছুক্ষণের মধ্যেই। জনাব সামজির আহমেদ আশা করি প্রস্তুত আছেন। জনাব সামজির আহমেদকে আমরা যুক্ত করে নিচ্ছি আমাদের সাথে আলোচনায়। আমরা দেখি ওনার দিক থেকে কিছু প্রশ্নের জায়গা আছে কিনা। জনাব মিসবা, আপনার ক্যামেরা অফ হয়ে গিয়েছে। আচ্ছা, আমরা সামজির আহমেদকে যুক্ত করে নিই। জি, আমার একটু ইন্টারনেটে বোধহয় প্রবলেম হচ্ছে, একটু দেখছি, আমি অনলাইনে আছি। জনাব সামজির আহ, আহমেদ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনাকে শুনতে পাচ্ছি, আপনাকে দেখতেও পাচ্ছি। আপনাকে স্বাগতম আমাদের আজকের আয়োজনে। আপনি আমাদের সাথে আলাপচারিতা একটু অংশ নেবেন। আমরা তো আজকের যে বিষয় নির্ধারণ করেছি যে বিদ্যায়তনের সাহিত্য পাঠ, সেখানে আমরা জনাব মিসবাউদ্দিনের সাথে আলোচনা করছিলাম। আমরা খুব বেশি প্রশ্ন নিয়ে এগোতে পারিনি। প্রতিবারই আমাদের আলোচনা অনেক বিস্তৃত হয়ে যাচ্ছে প্রত্যেকটা প্রশ্নের প্রেক্ষিতে। তো এখন আমরা দেখি আমাদের সামনে যে প্রশ্নগুলো আছে। আমার যেই আশঙ্কাটা কাজ করছে, সুপ্ত আশঙ্কা, যে আমার কাছে যে প্রশ্নগুলো আছে তার সবগুলোই আমি পেশ করতে পারবো কিনা ওনার সামনে, নাকি হচ্ছে শেষ পর্যন্ত সময় স্বল্পতার কারণে আমাকে কিছু প্রশ্ন বাদ দিয়ে যেতে হবে। তো আপনার প্রশ্নগুলো আপনি প্রশ্ন করতে থাকুন। জনাব মিসবা, আপনাকে দেখা যাচ্ছে না, আপনার একটা অ্যাভাটার দেখা যাচ্ছে এখানে। তো জি, আমি চেষ্টা আপনার, করছি ক্যামেরা কানেকশনটা অন করার। আমি আছি অনলাইন, আমি শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? জি, আপনাকে শুনতে পাচ্ছি। আপনাকে দেখতে পেলে আরেকটু ভালো লাগতো আমাদের। তো জনাব সামজির আহমেদের কি কোনো জিজ্ঞাসা আছে? তাহলে আমি হচ্ছে হ্যাঁ, 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 জি, সামজির আহমেদকে সুযোগ দিয়ে দিচ্ছি। হ্যাঁ। আচ্ছা, রাইয়ান রাজি, আপনাকে অনেক ধন্যবাদ। তো আলোচনাটা এখন পর্যন্ত যেটা হচ্ছে আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছিল। বেশ কয়েকটা জায়গা যেখানে মিসবাউদ্দিন কিছু বিষয় অ্যাড্রেস করেছেন, সেটা আমার কাছে মনে হলো যে আমি কিছু জায়গায় খুবই একমত।
তো আমি প্রশ্নের আগে একটা বিষয়কে একটু উল্লেখ করে দিতে চাই, সেটা হচ্ছে যে মিসবাউদ্দিন তার আলোচনার মধ্যে যেটা বলছিলেন যে ভেগনেস নিয়ে, যে আমাদের ওই সাহিত্য পাঠের বা সাহিত্য সম্পর্কিত লেখার মানে একাডেমিতে আসলে ভেগনেসের জায়গাটা থাকার সুযোগ নেই। তো আমি নিজেও সাহিত্য পড়া এবং সাহিত্য পড়ানোর অভিজ্ঞতা থেকে যে জিনিসটা দেখি, অন্তত বাংলা সাহিত্যের শিক্ষার্থীদের ভেতরে এই ভেগনেসের একটা জায়গা আছে। আমার কাছে আমার অবজারভেশন যেটা বলে সেটা হচ্ছে যে বিশেষণের খুব অতিরিক্ত ব্যবহার, এই জিনিসটা আমরা খেয়াল করে দেখি। যেমন ধরেন কোন সমালোচক সম্পর্কে বলতে গেলে আমরা বলি যে প্রখ্যাত সমালোচক, বিখ্যাত সমালোচক। তো এই প্রখ্যাত বা বিখ্যাত মনে হয় যুক্ত না করলে মানে এমন একটা ব্যাপার যে কিছুটা কমতি থেকে যায়, সমালোচক সম্পর্কে হয়তো বলা হয় না। শিক্ষার্থীরা যে কোনো কিছু লিখতে শুরু করলেই প্রথমেই লেখেন যে বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক, হ্যাঁ, বা সর্বশ্রেষ্ঠ উপন্যাসিক, বা উনি শুধু বাংলা সাহিত্যেরই না বিশ্ব সাহিত্যেরও একজন খুব বিশেষ কিছু। তো আমি দুই একজন শিক্ষার্থীকে অনেক সময় জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা আপনি হচ্ছে যে ধরেন উগান্ডার সাহিত্য সম্পর্কে কতখানি জানেন, বা ধরেন আরব আমিরাতের সাহিত্য সম্পর্কে, কারণ নিশ্চয়ই এদেরও সাহিত্য আছে। তো এবং যখন এই দাবিটা করা হচ্ছে যে বিশ্ব সাহিত্যেরও একজন খুব বিশেষ কিছু, তার মানে শিক্ষার্থীর ওই ধারণা আছে যে বিশ্ব সাহিত্যের টেন্ডেন্সিটা কিরকম ধরনের। হ্যাঁ, তো আমাদের এই কথা বলার সময় আমরা এত বেশি মানে অ্যাডজেক্টিভের উপরে জোর দিই, খুব ওভার ইউজ অফ অ্যাডজেক্টিভ, এই জিনিসটা হয়। আমি জানি না মিসবাউদ্দিন বলবেন যে ইংরেজি সাহিত্যের ক্ষেত্রেও এই একই রকমের ট্র্যাডিশন আছে কিনা। তো এইটা তো আমার অবজারভেশন বললাম, একটা ছোট্ট প্রশ্ন এটার সাথে আমি যুক্ত করে দিচ্ছি যে বাংলা সাহিত্যে একটা ভাগ করা আছে যে তন্ময় প্রবন্ধ, মনময় প্রবন্ধ, এ ধরনের প্রবন্ধেরও এই জাতের একটা ভাগ আছে। খুব অদ্ভুত ভাগ লাগে এগুলোকে আসলে। এবং সেখানে যে বিষয়টা দেখা হয় যে আমরা প্রবন্ধ বলতে এবং সাহিত্য সম্পর্কে প্রবন্ধ হতে গেলে সেইটাকে আসলে খুব বেশি মানে সুরেলা, খুব বেশি সাহিত্যিক হতে হবে, মানে চাঁদ বলা যাবে না, একটু চন্দ্র বলতে হবে। হ্যাঁ, মানে চাঁদের আলোয় মানে চাঁদের আলোয় ভাষা বলা যাবে না, বলতে হবে চন্দ্রালোকে উদ্ভাসিত, এরকম কিছু বললে হয়তো ওইটা একটু লিটারারি হয়, এরকম ধরনের কিছু। তা আসলে মিসবাউদ্দিনের কাছে প্রশ্নটা হচ্ছে যে দেখেন সাহিত্যের তো কিছু কারুকাজ থাকে, কিন্তু সাহিত্য সমালোচনার ভাষা সেটা আসলে কেমন ধরনের হবে, বা ইংরেজি সাহিত্যে ওনার অভিজ্ঞতাগুলো কেমন, এই বিষয়টা আমি একটু জানতে চাইব। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আর দেখতেও পাচ্ছেন এখন? আচ্ছা, প্রথম প্রসঙ্গে আসি। প্রথম প্রসঙ্গে এই যে বিশেষণের ব্যবহার, এইটা সম্ভবত আমাদের দেশেই কেবল, সম্ভবত এই কারণে যে আমি তো আমাদের দেশের বাইরের মানে ডিরেক্ট পড়াশোনার অভিজ্ঞতা একটা দেশে, কিন্তু লেখাপত্র পড়ার অভিজ্ঞতা বেশ খানিকটা দেশে, বেশ কয়েকটা দেশে। এটা আমাদের দেশেই কেবল। এখন আমরা করি কি, যে আমরা যখন ওই যে পদ্মা নদীর মাঝি ওইটা দিয়েই আবার পড়ি, বা পুতুল নাচের ইতিকথা এটা লিখতে বসি, তখন আমরা মানে এটা নিয়ে লিখতে বসি, তখন আমরা পদ্মা নদীর মাঝি বা পুতুল নাচের ইতিকথা নিয়ে একটা লেখা লিখবো, কিন্তু সেটা শুরু করি মানিককে নিয়ে। দুইটা আলাদা বিষয়, কিন্তু একেবারে আলাদা বিষয়। একজন হচ্ছেন রাইটার, আর আমরা তো ভাই তার জীবনী ঘাটতে যাচ্ছি না, তার উপর তো আমরা তো বায়োগ্রাফি লিখতে যাচ্ছি না, হিস্ট্রি লিখতে যাচ্ছি না, যে মানিকের ব্যক্তি জীবন, মানিকের কর্মজীবন, মানিকের সংসার জীবন, বা মানিকের আদৌ আদৌ কি কি কোথায় ছিল সেটা তো না। কিন্তু লিখতে বসে কি যে মানিক ত্রিশের মানে বাংলা সাহিত্যের অনন্য নক্ষত্র, কি সব কথাবার্তা এগুলো, মানে মূল বিষয় তো মানিককে নিয়ে না। মানিককে নিয়ে বল, শেক্সপিয়ার ইজ দ্য গ্রেটেস্ট রাইটার, গ্রেটেস্ট পোয়েট, গ্রেটেস্ট ড্রামাটিস্ট, কত ধরনের লেখা যে আসে। শেক্সপিয়ার নিয়ে তো বলতে যাচ্ছি না। আমরা যখন শেক্সপিয়ার শব্দটা ইউজ করি ইন লিটারেচার, তখন বোঝায় শেক্সপিয়ারিয়ান ড্রামাস, শেক্সপিয়ারিয়ান পোয়েট্রি, সেটা। তো সেটা যখন আমি পার্টিকুলার টেক্সটকে অ্যাপ্রোচ করব, তখন আমার এই ধরনের আলাপ করার কোনো সুযোগ নাই, কারণ আমি তো ব্যক্তি শেক্সপিয়ার নিয়ে বলতে যাচ্ছি না, ব্যক্তি মানিক নিয়ে বলতে যাচ্ছি না। ব্যক্তি মানিক নিয়ে যদি বলতে যাই, তখনও আমার হচ্ছে এই জায়গায় গ্রেটেস্ট, তারপর হচ্ছে নক্ষত্র ইত্যাদি, এগুলা এগুলা একেবারেই নাবালক সুলভ। নাবালক সুলভ এই অর্থে যে সাহিত্য পাঠের সাবালকত্ব আসেনি, সেই অর্থে যে সাহিত্য পাঠের সাবালকত্ব আসতে হলে এটা কিন্তু বয়সের সাথে না। এটা এটা হচ্ছে যে 13 বছর বয়সেও কারো আসতে পারে, 33 বছর 53 বছরেও কারো না আসতে পারে। এটা হচ্ছে যে তার এঙ্গেজমেন্ট উইথ লিটারেচার এন্ড লিটারারি ক্রিটিসিজম, এটার সাথে তার এঙ্গেজমেন্টটা কি হচ্ছে সেটা। একাডেমির দায়িত্ব হচ্ছে উপযুক্ত বয়সের জন্য এঙ্গেজমেন্টটা তৈরি হয় সেটা নিশ্চিত করা।
যে যখন 17-18 থেকে বিশ্ববিদ্যালয়ে আসছে বা 19 এসে বিশ্ববিদ্যালয়ে আসছে, তার জন্য 19, 17, 18 যে বছরই আসলো, তার আগামী 2, 4, 5 বছরের মধ্যেই তার ওই ম্যাচুরিটিটা আসে, তার ওই এঙ্গেজমেন্টটা আসে, এটা নিশ্চিত করা। এটা যদি একাডেমি না করতে পারে, একাডেমি ব্যর্থ। একাডেমির দায়িত্ব তাকে, লিটারেচার ডিপার্টমেন্টের দায়িত্ব তাকে কোনো নির্দিষ্ট প্রফেশন, যেমন তাকে মাস্টার বানানো না, তাকে বিসিএস ক্যাডার বানানো না, কিংবা তাকে হচ্ছে ব্যবসায়ী বানানো না, তাকে ব্যাংকার বানানো না, কিংবা তাকে হচ্ছে আপনার কি বলো এটাকে আহ আহ ধর্ম শিক্ষা দেওয়াও না, কিংবা তাকে হচ্ছে নিধার্মিক বানানোও না, কিছুই না। তার কাজ হচ্ছে, একাডেমির কাজ হচ্ছে, এই যে ব্যক্তিটা আসলো 17 বছর, 18 বছর বা 19 বছর বয়সে আমার বিভাগে, সে যখন বের হয়ে যাবে, তখন সে যেন একজন লিটারারি ক্রিটিক হয়ে বের হয়, সেটা নিশ্চিত করা। ব্যক্তি জীবনে সে ধার্মিক নাকি অধার্মিক, সে কি ব্যবসায়ী হতে চায় নাকি সার্ভিসে যেতে চায়, নাকি সে মাস্টারি করতে চায় নাকি কিছুই করতে চায় না, ভোগঘরে হতে চায়, সেটা তার ডিসিশন। সেটা নিয়ে মানে ইয়ে করা আমার দায়িত্ব না। এখন যখন আপনি আরেকটা জায়গায় আসছেন, সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ, ক্রিটিসিজমের ল্যাঙ্গুয়েজ আর ফিকশনের ল্যাঙ্গুয়েজ। প্রবন্ধর প্রসঙ্গ আনেন, প্রবন্ধ তো ভাই ফিকশন না, প্রবন্ধ তো লিটারেচার, বাট সে ফিকশন না, নন ফিকশন। ফিকশনের ক্ষেত্র বিশেষে এই দায় থাকে যে ভাষাকে অপরিচিত করা, যেটাকে রাশন ফর্মালিস্টরা বলতেন ডিফেমিলিয়ারাইজেশন, ইংরেজি শব্দ ডিফেমিলিয়ারাইজেশন। এটা বলতেন যে আমরা কোন প্রক্রিয়ায় কোনো, যেমন সমস্যাটা কোথায়, সমস্যাটা হচ্ছে আমি যখন একজন পেইন্টিং নিয়ে কথা বলি, একজন পেইন্টারের অনেক স্বাধীনতা, কি স্বাধীনতা, সে এমন এক ভাষায় কাজ করে যে ভাষাটা হচ্ছে রং, সাধারণ জীবনে যার আসলে অত প্রয়োগ নাই। আমরা রং, এই রঙিন কাপড়, রঙিন দেয়াল, এর বাইরে আমাদের আর রঙের টঙ্গের তেমন কাজ পড়ে না। কেমন এর ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমাদের, কিন্তু সাহিত্য এজ এ আর্ট ফর্ম যখন সে ভাষা নিয়ে কাজ করছে, এটার মুশকিল হচ্ছে যে এই ভাষাটা কিন্তু মানে যারা আর্টের ধারে কাছের লোকও না, কোট আনকোট সাধারণ মানুষ, বুঝতে পারছেন, মানে যাদের কাজ আর্ট নিয়ে না, কোট আনকোট বলছি এই কারণে, কারণ এই ডিবেট আছে যে সাধারণ মানুষের আর্ট কি, সাধারণ মানুষের জীবন কি আর্ট না, তাদেরকে প্রাত্যহিক কাজকে আর্ট না, ওই ওইটা আরেকটা ডিবেট। ওইটা আমি বলতেছি একাডেমিক সেন্সে, একাডেমিক সেন্সে যাদের আর্টের সাথে সংযুক্ততা নাই, অন্য কাজ করেন, কিন্তু মুখে তো ভাষা আছে, সেই ভাষায় তো কথা বলেন। এই ভাষা নিয়েই তো আমি আর্টে আমার রঙের যে কাজ পেইন্টিং এ, শব্দের সেই কাজ হচ্ছে লিটারেচারে, এই তো। তো এই ভাষাকে তো কিভাবে তাহলে দৈনন্দিন ভাষা থেকে আলাদা করা যায়, কারণ দৈনন্দিন ভাষা থাকলে তো সেটা অনেক সময় আর্ট হচ্ছে না বলে অনেকের অভিমত ছিল। এখন এগুলো অনেক ডিবেট আছে, চেঞ্জ হচ্ছে। তো রাশিয়ান ফরম্যাটে একটা জায়গা ছিল যে ভাষাকে অপরিচিত করতে হবে, অপরিচিত করতে হবে। কিভাবে পরিচিত করতে হবে? আমি বাংলা ভাষায় হিব্রু শব্দ ঢুকাবো না, বাংলা ভাষায় আপনি হিব্রু শব্দ ঢুকাবেন না, বাংলা ভাষায় আপনি আরবি শব্দ জোর করে এনে ঢুকাবেন না, যেটা অলরেডি আপনার কালচারের ভিতরে কালচার হয়ে গেছে, সেটা এক কথা, কিন্তু জোর করে এনে ঢুকানো সেটা আরেক বিষয়। সেটা না, ইংরেজি শব্দ জোর করে আনবো তাও না, যেটা অলরেডি আপনার জনমানুষের মুখে চলে আসছে ওইটাই। কিন্তু কি প্রক্রিয়াটাকে, প্রক্রিয়াটা হচ্ছে যে আপনি ভাষাটাকে এমনভাবে ব্যবহার করবেন যেটা আপনার শব্দগুলো দৈনন্দিন, কিন্তু প্রয়োগটা দৈনন্দিন না, বুঝতে পারছেন? এবং এই জায়গায় এসে অনেক ভালো ভালো উপমা, চমৎকার উপমা ক্লিশে হয়ে গেছে, আর লিটারেচার নাই। এককালে লিটারেচার ছিল, তুমি চাঁদের মতো সুন্দর, এটা লিটারেচার ছিল এককালে। এখন এটা বলে কিসে লিটারেচার, এটা ফাজলামি, হাসাহাসির বিষয়, এটা লিটারেচার না, কারণ এটা ক্লিশে হয়ে গেছে, এটা আর অপরিচিত, আপনার উপমাটার অপরিচিত না, এত বেশি ক্লিশে হয়েছে, এটার অপরিচিত না এখন, এটা অতি পরিচিত হয়ে গেছে, দ্যাটস ওয়াই ইটস নট এনিমোর লিটারেচার। এইটা হচ্ছে অবস্থান ফর্মালিস্টদের। তো ফিকশনের এই দায় কখনো কখনো থাকে বা ছিল, যে যে ভাষায় যে শব্দ সে ব্যবহার করবে, সেই শব্দকে অপরিচিত করা বা সেই ভাষাটাকে অপরিচিত করা, প্রক্রিয়াটাকে অপরিচিত করা। কেমন, যেমন জীবনানন্দ কবিতা থেকে বলি যে কেউ কি আসলে 1000 বছর হাঁটতে পারে? মানুষের আয়ু কি 1000 বছরের? ব্যক্তি মানুষের, উনি যখন বলছেন আমি, তখন আসছেন ব্যক্তি মানুষের, ব্যক্তি মানুষের আয়ু কি 1000 বছরের? না, কিন্তু উনি বলছেন 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। একজন বিজ্ঞান মনস্ক যুক্তিশীল মানুষ, কোট আনকোট বিজ্ঞান মনস্ক যুক্তিশীল মানুষ বলবেন পাগল, কেউ কি 1000 বছর হাঁটে নাকি? কিন্তু একজন একজন সাহিত্যের ছাত্র বা সাহিত্যের পাঠক, একজন আর্টিস্টের কাছে এই লাইনটার, এই চরণটার মানে মূল্য অমূল্য, একদম এটার কোনো মূল্য হয় না। এত অসাধারণ একটা চমৎকার একটা লাইন। এটার কিন্তু আপনার ওই যে ভাষার কি বলে প্রাত্যহিক ব্যবহার, এই ভাষা কিন্তু এখানে আমরা যেভাবে প্রাত্যহিক দিনে ব্যবহার করি, প্রাত্যহিক ব্যবহার থেকে এই জায়গায় একই শব্দ, আমরা শব্দ ব্যবহার করি, প্রত্যেকদিন শব্দটা ব্যবহার করি, হাঁটিতেছি বা হাঁটতেছি, এই শব্দ আমাদের মানে সবকটা শব্দই পরিচিত, আমাদের প্রাত্যহিক জীবনে প্রয়োজন, কিন্তু প্রায়োগিক ব্যবহার
ডিফারেন্ট, এক্সট্রিমলি ডিফারেন্ট, এবং যে কারণে এটা এখানে কবিতা হয়ে উঠছে, যদি ফর্মালিস্ট অ্যাপ্রোচ থেকে আমরা ওইটা ধরি আর কি। তো এই দায় লিটারেচারের থাকে, প্রবন্ধের তো ওই দায় নাই। প্রবন্ধের দায় হচ্ছে যুক্তি নিয়ে, প্রবন্ধের ভাষা হবে খুবই সহজ, সিম্পল, আর্গুমেন্টেটিভ। সে কাজ করবে আর্গুমেন্ট নিয়ে, সে মায়া নিয়ে, রস নিয়ে, রহস্য নিয়ে তার কাজ না। এবং এমন যদি হয় যে কেউ ফিউশন করেন, যে যাহা প্রবন্ধ তাহাই ছোট গল্প, সেটা ভিন্ন কথা, ওইটা কোনো জনরাতে পড়ে না। যে আমি যাহাকে প্রবন্ধ বলিতেছি তাহাকে আমি ছোট গল্প বলিতেছি, বলতেই পারেন কেউ, তার সেই স্বাধীনতা আছে, আমি মানবো কিনা সেটা আমার মানা, সেটা ডিসিশন নেওয়ার স্বাধীনতা আমার আছে, একজন বললেই কি আমি মেনে নেবো নাকি? তো উনি বলতে পারেন উনি। কিন্তু যদি আপনি বলেন যে ইন জেনারেল প্রবন্ধের কাজটা কি, প্রবন্ধের কাজ হচ্ছে কোনো বিষয় নিয়ে, সেটা সাহিত্যের বিষয় হতে পারে, সাহিত্যের বাইরের বিষয় হতে পারে, রাজনীতির বিষয় হতে পারে, অন্য যে কোনো বিষয় হতে পারে, সেই বিষয় নিয়ে আর্গুমেন্টেটিভ আলাপ করা, যৌক্তিক আলাপ করা। এবং সেই আলাপের ভাষাটা এমন হবে যে ওনার যে ইন্টেন্ডেড অডিয়েন্স বা ইন্টেন্ডেড রিডার, উনি যদি লিখেন এখন এলিটদের জন্য, তাহলে এলিটদের কিছু কোড আছে ল্যাঙ্গুয়েজের, সেটা মাথায় রাখতে। উনি যদি মধ্যবিত্তের জন্য লিখেন, শিক্ষিত মধ্যবিত্তের জন্য লিখেন, তাদের ভাষায় কিছু মেকানিজম আছে, কোড আছে, লিটারেচার সাহিত্য মাত্রই, সাহিত্যের ছাত্র মাত্রই এগুলা সবাই জানে, সেই জায়গাটা রাখলে ভালো। কেউ যদি নিম্নবর্গের জন্য লিখেন তাহলে ওইভাবে লেখা ভালো। এবং কেউ যদি নিম্নবর্গকে উদ্দেশ্য করে, মানে এলিট ক্লাসের জন্য লিখেন, সরি নিম্ন বর্গকে উপজীব্য করে এলিট ক্লাসের উদ্দেশ্যে লিখেন, তার আবার ডিফারেন্ট ভাষা আছে। কিন্তু এর কোনো ভাষায় এটাকে ডিফ্যামিলিয়ারাইজ করার প্রক্রিয়া যাবে না। চন্দ্র, চাঁদের জায়গায় চন্দ্র, এটা 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 হচ্ছে যে বেশি বেশি এটা ফাজলামি, এটা 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 নন ফিকশনের সাথে যায় না। কেমন? আরেকটা প্রশ্ন কি ছিল আপনার সামজির আহমেদ? শেষের দিকে একটা প্রশ্ন ছিল, আমি বোধহয়। হ্যাঁ হ্যাঁ, মূলত এটাই প্রশ্ন ছিল যে মানে প্রবন্ধের ভাষাটা কেমন হবে, প্রশ্ন আসলে এটাই। সরি, আমি একটা পয়েন্ট মিস করে গেছি। এবার আসেন যে শেক্সপিয়ার বা রবীন্দ্রনাথ বা মানিক বন্দ্যোপাধ্যায় বা যে কোনো রাইটারকে নিয়ে লিখতে গেলে আমাদের সূচনাটা এরকম হয় কেন? এর একটা প্রভাব, আমি জানি না যে আপনারা যখন আপনাদের প্রাইমারি স্কুলে ছিলেন তখন বৃত্তি পরীক্ষা দিয়েছিলেন কিনা। যদি দেওয়ার অভিজ্ঞতা থাকে, তখন বাজারে তখন কিছু নোট বই পাওয়া যেত, কি কি নাম যেন ভুলেও গেছে আমি। তো আমরা যখন ক্লাস 5-এ বা 3-তে বাংলাদেশে, মানে বাংলা আরো অনেকগুলা, পপি, আরো কি কি, পপি, জরিনা, যে কোনো কিছু থাকতে পারে, ডাজন্ট ম্যাটার, মানে গাইডের কথা বলতেছি। সো বিষয় হচ্ছে যে আমরা যখন বাংলা মিডিয়ামের স্কুলে পড়তাম, তো আমরা যখন বাচ্চা ছিলাম, মানে আমাদের ওইসব চিন্তা ভাবনাই জন্মায় নাই যে কিভাবে কিছু লিখতে হয়। তখন ওই যে বাজারের নোট বইগুলো আমাদেরকে ধরিয়ে দেওয়া হতো ক্লাস 5-এ বৃত্তি পরীক্ষার উদ্দেশ্যে। বৃত্তি পরীক্ষার আগে কোনো নোট টোট ধরানো হয়নি, বৃত্তি পরীক্ষার উদ্দেশ্যে। তো ওইখান থেকে এই জিনিসটা শুরু, একদম ছোটবেলা থেকে। ভূমিকা কিভাবে লিখতে হবে, একটা রচনার ভূমিকা কিভাবে লিখতে হবে, সেই ভূমিকার মধ্যে অপ্রয়োজনীয় গার্বেজ, মানে বিশেষণ, পারলে নিজেকে নিয়ে কিছু লিখে ফেলবে এখানে, এরকম কিছু। সো এই জিনিসগুলা এখন এইগুলো সংশোধনের দায়িত্ব একাডেমির দায়িত্ব। প্রাথমিকভাবে হচ্ছে এগুলো প্রাইমারি একাডেমি, তারপর সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি। এখন প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি তো তার লিটারেচার পড়ানো হয় না বাংলাদেশে। একটা সময় পর্যন্ত পড়ানো হতো, বর্তমানে আমি বাংলা বিভাগের কথা জানি না, ইংরেজিতে কমিউনিকেটিভ নামক এক অদ্ভুত বিষয় পড়ানো হচ্ছে হায়ার সেকেন্ডারিতে। আচ্ছা, এই কমিউনিকেটিভ নিয়ে একটু আলাপ আছে। কমিউনিকেটিভ এর কাজটা কি, মানে কমিউনিকেটিভ ইংলিশ যদি আমরা বলি, সেটার কাজ কি? সেটা হচ্ছে আমি এক গ্লাস পানি চাচ্ছি আপনার কাছে, ইংরেজি ভাষায় সেটা বলবো। কেমন? নানাভাবে বলা যায়, একদম ঠিকঠাক গ্রামার মেনটেন করে বলা যায়, একদম কিছু না বলে ভাই হাত দিয়ে গ্লাসটা ইশারা করে দেখালেও আমাকে কেউ এক গ্লাস পানি দিবে। একদম খালি যদি আমি বলি যে ওয়াটার প্লিজ, আমাকে এক গ্লাস পানি সে দিবে। বুঝতে পারছে, কমিউনিকেশন হয়ে গেছে, বুঝতে পারছেন? এখন এই কমিউনিকেটিভ ইংলিশ এমন এক বিষয়, এটা যে কি জিনিস পড়াচ্ছে আমি জানি না, এবং এই জিনিস পরে কি শিখছে, ভাষা আর কি শিখছে, সাহিত্য বলতে কিছু এখানে এরকম বোধহয় নাই। তো একটা ছেলে বা একটা মেয়ে, একটা শিক্ষার্থী বা একটা নন বাইনারি পার্সন, একটা শিক্ষার্থী যখন আসছে একাডেমিয়াতে, ইউনিভার্সিটিতে লিটারেচার পড়ানোর জন্য, আমার তো একাডেমি হিসাবে আমার দায়িত্ব হচ্ছে প্রথমে কি তাকে লার্ন করানো? না না না, একাডেমির কাজ হচ্ছে, এখানে আপনাকে কনফুসিয়াসের একটা উদাহরণ দিই। আমার পড়া সত্য মিথ্যা গল্প জানি না, সম্ভবত রাহুল সাংকৃত্যায়ন করেছিলাম ওটা, বা কোথায় ভুলে গেছি। তো কনফুসিয়াসের কাছে বহুদূর আরব দেশ থেকে এক লোক আসছে কনফুসিয়াসের শিষ্যত্ব নেবে। তা আরব থেকে চীন কিন্তু অনেক দূর, যে কারণে ওই যে চীন দেশে যাও ওই হাদিস, এরকম কিছু একটা। তো অনেক দূর, সে হেঁটে হেঁটে অনেক 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 কষ্ট করে সে আসছে, এসে মাস যায়, বছর যায়, কনফুসিয়াস তার সাথে কথা বলেন না। তো একদিন রেগে মেগে উনি গেছেন কনফুসিয়াসের কাছে, গিয়ে বলতেছেন যে আমি যে এত দূর থেকে আসলাম আপনার শিষ্যত্ব নেওয়ার জন্য, আপনি তো আমার সাথে কথাই বলেন না।
তো কনফুসিয়াস ওই লোককে নিয়ে গেলেন কুয়ার কাছে, বলে যে আসো আমার সাথে। কুয়ার কাছে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর বলছে একটা বালতিতে কনফুসিয়াস পানি তুলছেন কুয়া থেকে। তোলার পরে উনি বলতেছেন যে এই বালতিতে আবার পানি তোলো তুমি। তো এই লোক বলে আপনি কি ফাজলামি করেন নাকি, এটা তো ভরা বালতি, এটাতে আমি কি তুলবো? তো একাডেমির কাজ কিন্তু এটা না যে ভরা, এই একাডেমিতে অলরেডি যারা যা ভরে আসছে তার বালতিটা, এটা প্রথমে হচ্ছে খালি করা, এটা হচ্ছে একাডেমির কাজ। তাকে আনলার্ন করানো, সে ইতোমধ্যে যা কিছু ভুল শিখে আসছে এটাকে আনলার্ন করানো, এটা হচ্ছে একাডেমির কাজ। তাকে প্রপারলি, তাকে ফার্স্ট ইয়ারে ফার্স্ট সেমিস্টারে অ্যাপ্রোচ করানো উচিত যে হাউ টু অ্যাপ্রোচ লিটারেচার ইন টার্মস অফ রাইটিং। আপনি যখন লিটারেচার লিখতে যাবেন, লিটারেচার নিয়ে লিখতে যাবেন, লিটারেচার লেখা তো না, লিটারেচার নিয়ে লিখতে যাবেন, তখন কিভাবে অ্যাপ্রোচ করবেন এইটা প্রথমে আপনি এতদিন যা শিখে আসছেন বিভিন্ন নোট বই গাইড বইয়ের সূত্রে, আর হচ্ছে যে উল্টাপাল্টা মানে টিচিং এর সূত্রে যেগুলো শিখে আসছেন, এগুলো প্রথমে আপনাকে আনলার্ন করানো ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদেরকে, ভুলে যাও, তাকে ভুলানো যে এগুলো যদিও এটা প্র্যাকটিক্যালি পসিবল না, হোয়াট ইজ সিন ক্যান নট বি আনসিন, বাট তাকে ওই পদ্ধতি থেকে আনলার্ন বলতে আমরা বোঝাচ্ছি যে ওই পদ্ধতিতে থেকে তাকে মানসিকভাবে বের করে নিয়ে আসা। দেন তাকে ইন্ট্রোডিউস করা হাউ টু রাইট অ্যাবাউট লিটারেচার, হাউ টু রিড লিটারেচার, হাউ টু অ্যাপ্রোচ লিটারেচার, সেটা। এবং এটা যদি আমরা ধরেন যে আমরা শিক্ষক, এখানে তিনজনই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে আমরা পড়া এবং পড়ানো দুই সূত্রে জড়িত। আমরা যদি এজ এ টিচার আমরা যদি আমাদের কাজটা না করি, আমরা যদি একটা 17 বছর 18 বছরের একটা শিক্ষার্থী, একজন শিক্ষার্থী আসছে ফার্স্ট ইয়ারে, আমরা আমাদের কাজটা করলাম না, বা আমাদের কাজটা কি সেটা আমরা জানি না, আমরা বেতন নেই, আমরা ক্লাস নেই, শেষ, আমরা আমাদের কাজটা করলাম না, না করে এরপরে আমরা 5 বছর পরে ছেলেটা যখন গ্রাজুয়েট হওয়ার পরও এইভাবে লিখছে, আমরাই হাসাহাসি করলাম, এটা তো যৌক্তিক হবে না, এটা হিপোক্রেসি হবে, ভয়ঙ্কর হিপোক্রেসি হবে। আমাদের কাজ হচ্ছে প্রথমে তাকে আনলার্ন করানো এইসব ফালতু জিনিস, ভুলভাল জিনিস, তারপরে তাকে কিভাবে অ্যাপ্রোচ করতে হয় লিটারেচার, তার ল্যাঙ্গুয়েজ কি হবে, তার ডিকশন কি হবে, এই জিনিসগুলো নিয়ে তাকে এঙ্গেজ করানো এবং প্র্যাকটিসের মধ্যে রাখা। এঙ্গেজ করালে তো হবে না, তাকে ইচ সেমিস্টারে প্র্যাকটিসের মধ্যে রাখা। এখন তাকে আমি প্রশ্ন দিলাম, 2 পাতার প্রশ্ন, 1 পাতায় অ্যান্সার করো, 3 ঘন্টার সময়, আবার এক্সপেক্ট করলাম যে সে হচ্ছে স্কলার হয়ে যাবে, এটা তো সম্ভব না। মানে আমি তাকে যে প্রসেসের মধ্য দিয়ে নিয়ে যাব, প্রোডাক্টটা তো তাই হবে। কারণ আমি যদি প্রসেসটা এরকম রাখি ইউনিভার্সিটিতে, যে প্রসেসে অ্যাকচুয়ালি এই প্রোডাক্টের বাইরে আর অন্য কোনো প্রোডাক্ট হওয়া সম্ভব না, তো তখন আমি আবার যদি এই প্রোডাক্টটাই যখন বেরোচ্ছে, তখন আবার তাকে নিয়ে হাসাহাসি করলাম, সেটা তো নিজেকে নিয়ে মশকরা করলাম। তো আমরা যে শিক্ষার্থীদের দোষ ধরি, ভুল ধরি, আমরা নিজেরাও তো শিক্ষার্থী ছিলাম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, আমাদেরকে আসলে কি পড়ানো হয়েছে, মানে কি করে, একই বিশ্ববিদ্যালয়ে ছিলাম 3 জন, আমরা জানি। তো বিষয়টা কি যে একাডেমির সংকট নিয়ে অনেক আলাপ করা যাবে, অনেক আলাপ করা যাবে, শেষ হবে না। তো এটাই আগে শিক্ষার্থীদেরকে, তাকে আগে শেখাতে হবে যে এইভাবে অ্যাপ্রোচ করতে হয়, এই হবে তার ডিকশন, এই হবে তার ল্যাঙ্গুয়েজ, তারপরে দেখা যাবে যে সে করতে পারছে কি পারছে না। আচ্ছা, হ্যাঁ মিসবউদ্দিন, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি খুবই এক্সটেন্ডেড এবং দারুণ অ্যান্সার করছেন। তো এখানে আমি আপনার সাথে আর একটা যুক্ত করি। আমার মনে হয় যে এই যে আমাদের এই ভেগনেস বা ওভার ইউজ অফ অ্যাডজেক্টিভ, এই জায়গাগুলোর কিছু সমস্যা মনে হয় কালচারালও। কারণ আমি একটা জিনিস খেয়াল করছি, যেমন ধরেন এরকম ভাবে অনেক সরকারি কর্মকর্তা লেখেন যে মাননীয় জেলা প্রশাসক মহোদয় কুমিল্লা স্যার, আমাকে বলেছেন এরকম। তো ওই জায়গাটাতে মানে জেলা প্রশাসকের আগে মাননীয়, পরে মহোদয়, তারপরে স্যার। তো যাই হোক, এখন আপনাকে পরবর্তী যে প্রশ্নটা আমার করার ছিল সেটা হচ্ছে যে দেখেন, লেকচারার আমাদের এখানে বা প্রভাষক বা আমরা ক্লাস লেকচার এই অর্থে যেটা বলি, তো আমাদের ক্লাস নেয়ার যে ধরন, হ্যাঁ, যে যেখানে আমরা হচ্ছে যে ক্লাসে মানে যে পদ্ধতিতে আমরা লিটারেচার ক্লাসগুলো নেই, সেই পদ্ধতির যৌক্তিকতা আসলে কতখানি, আমরা একটু আপনার কাছে সংক্ষেপে এটা একটু জানতে চাইবো। যৌক্তিকতার প্রশ্ন আসলে সংক্ষেপ করা মুশকিল, তাও চেষ্টা করতেছি যে সংক্ষেপ। যৌক্তিকতা তো আছে, যৌক্তিকতা আছে, না থাকলে তো প্রত্যেক বছর লাখ লাখ গ্রাজুয়েট বের হইতো না। এই নিশ্চয়ই কোনো না কোনো যুক্তি আছে, কিন্তু সেই যুক্তি দিয়ে আমরা যে ধরনের গ্রাজুয়েট, আদর্শ গ্রাজুয়েট চাচ্ছি, সে ধরনের আদর্শ গ্রাজুয়েট বেরোচ্ছে কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। এখন ধরেন যে আমি একজন লেকচারার, হ্যাঁ, মাস্টার্স পাশ করে লেকচারার হয়ে গেছি, কেমন কি প্রক্রিয়া হয়েছি, মাস্টার্স পাশ করে কেউ কিভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে যায়, আমি নিজে হয়ে গেছি। তো তো কিভাবে আমি মাস্টার্স পাশ করে যোগ্যতা ফাইন তো হয়ে গেছি, প্রক্রিয়া তাই ছিল। তারপর আমি ক্লাসরুমে লেকচারে গেছি, গিয়ে আমি বলতে শুরু করলাম। এখন বাংলাদেশের প্রেক্ষাপটটা আপনি বুঝেন, বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো, বড় বিশ্ববিদ্যালয়গুলো প্রত্যেকটা বিভাগে কি পরিমাণ ছাত্র নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যখন
পাঠ হয়ে বাংলা বিভাগের ছাত্র ছিলাম 1 বছরের জন্য। তখন আমার আমার সহপাঠী ছিলেন 149 জন, আর আমি সহ 150 জন। আর 1 মাস যাওয়ার মধ্যে আরো এসে প্রায় 20-25 জন, ওই যে ড্রপার, এটা ওইটা নানান ভাবে মাইগ্রেশন, প্রায় 160-65 জনের একটা কাফেলা। তো এই কাফেলার মধ্যে কি হয়, কাফেলার মধ্যে সামনের বেঞ্চে যে 2-4 জন বসেন, তারা হয়তো যে প্রফেসর কি বলছেন সেটা হয়তো মনোযোগ দিয়ে শোনেন। পিছনের দিকে যে কি মানে আপনার ক্যারাভান চলে, এটা যিনি ঢুকতে পারবেন তিনি কেবল জানবেন যে ওইখানে কি ক্যারাভান চলে। এখনকার বিষয় আমি জানি না, বা আমার কথায় কেউ আহত হচ্ছেন কিনা তাও আমি জানি না, কিন্তু আমি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। কেমন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেখানকার আমি ছাত্র, আমার আলমা মেটার 75 জন, এখন কতজন জানি না। 70 ক্যাটেগরিতে আমরা 60-62 জন ছিলাম। একজন লেকচারের জন্য সময় থাকে 45 মিনিট থেকে 1 ঘন্টা, তাও ওনার আসা যাওয়া এটা ওইটা মিলে 10 মিনিট নাই। 45 মিনিট থেকে 1 ঘন্টার ক্লাস, আমি ধরলাম যে 60 স্টুডেন্টস ওইখানে প্রেজেন্ট। এখন প্রক্রিয়াটা কি হয়, প্রক্রিয়াটা হচ্ছে আমাদের আন্ডারগ্রেড লেভেল যেহেতু এবং পোস্ট গ্রেড লেভেল, প্রক্রিয়াটা হচ্ছে লেকচার বেসড। লেকচারে কি হয়, লিটারেচার পড়া তো এরকম না যে ইমাম সাহেব বলবেন আর উপস্থিত মুসল্লিরা শুনবে আলহামদুলিল্লাহ বলে চলে যাবে, বিষয়টা তো তা না। কিন্তু প্রক্রিয়াটা এখন তাই হচ্ছে, কিন্তু যে লেকচারার আসছেন, ওই 40 মিনিট 45 মিনিট বলছেন, চলে যাচ্ছেন। উনি যদি চানও এঙ্গেজ করতে স্টুডেন্টদেরকে, উনি যদি ইন্টারেক্টিভ ক্লাস মডিউলে যেতেও চান, যে মন থেকেই চাচ্ছেন আমি ইন্টারেক্টিভ ক্লাস মডিউলে যাব, হাউ ক্যান ইউ অ্যাকোমোডেট 60 পিপল ইন 60 মিনিটস? এটা আমাকে বলেন, যে 60 মিনিটসে আমি 60 স্টুডেন্টস কিভাবে ইনভলভ করব? প্রত্যেকের ভাগে তো অন এভারেজ 1 মিনিটও পড়ে না, 1 মিনিটে কি বলবে সে? তাহলে দুইটা জায়গা, এক, ইদার আমার ক্লাস আওয়ার বাড়াতে হবে, অথবা আমাকে ইনটেক কমাতে হবে, পার পার ক্লাস ইনটেক কমাতে হবে। হ্যাঁ, আমি একটা ব্যাচে হয়তো আমি 100 স্টুডেন্টস নিতে পারি ইনিশিয়াল ইনটেক। তারপর এই যে আমাদের হচ্ছে ইউনিভার্সিটি গুলাতে প্রক্রিয়াটা কি, যে কোর্স বাছাই করার সুযোগ নাই, যে কোর্স বিভাগ অফার করবে সেই কোর্সই নিতে হবে। কিন্তু এটা তো ইফেক্টিভ মডিউল হচ্ছে না। মানে আপনার ইফেক্টিভ ওইটা হতো রাদার, যদি আমি একসাথে 10টা কোর্স আমি অফার করতেছি এই সেমিস্টারে, স্টুডেন্টরা বাছাই করতে পারতেছে যে কে কোন কোর্সটা মনে করতেছে যে তার জন্য ইফেক্টিভ হবে, তাকে ওই স্বাধীনতা। কিছু কোর্স আমি কোর কোর্স রাখতে পারি, যে প্রত্যেক সেমিস্টারে আমার 2টা কোর কোর্স আর 2টা আমি তাকে বাছাই করার সুযোগ দিতে পারি। এতে 2টা কাজ হতো, স্টুডেন্ট তার ডিসিশন নেওয়ার ক্ষমতাটা অ্যাপ্লাই করতে পারতো। দ্বিতীয়টা যেটা হতে পারতো, যে আমার প্রত্যেকটা মডিউলে প্রত্যেকটা কোর্সে আমার চাপ কম পড়তো। অথবা আমি সেকশন ভাগ করে ফেলতে পারি, যে আমি 100 স্টুডেন্ট নিব, কিন্তু আমি 20 জন করে 5টা সেকশন করবো, বা 30 জন করে আমি 3টা সেকশন করবো, 35 জন বা 33 জন করে। তো সেই ক্ষেত্রে চাপটা কম থাকতো। যদি একটা আদর্শ ক্লাসে 30-35 জনের বেশি স্টুডেন্ট থাকা উচিত না 1 ঘন্টার ক্লাসের জন্য। এতে কি হয়, এর বেশি থাকলে আপনি এঙ্গেজ করতে পারবেন না, আপনার ওই ট্রেডিশনাল লেকচার মডিউলে যেতে হবে। ট্রেডিশনাল লেকচার মডিউলে মানে ওই যে বললাম না, যে সামনে যারা বসে বা পিছনে যারা বসে সেটা ব্যাপার না, হয়তো পুরো ক্লাসে 2-4-5 জন আপনার এটা শুনছেন, নোট নিচ্ছেন, পরে এটা নিয়ে পড়াশোনা করছেন, কিন্তু বাকিদেরকে আপনি এঙ্গেজ করতে পারতেছেন না। এটা হচ্ছে একাডেমিক ব্যর্থতা। দ্বিতীয় বিষয় হচ্ছে পুরো প্রক্রিয়াটা, যে লেকচার বেসড প্রক্রিয়া, লার্নিংটা কি, লার্নিংটা হচ্ছে আমরা লিসেনিং বেসড হচ্ছে। এখন ইদানিংকালে রিডিং লার্নিং প্রসেস নিয়ে যত ধরনের গবেষণা হচ্ছে, কোনো গবেষণায় এই প্রসেসকে সাপোর্ট দিচ্ছে না, যে লিসেনিং বেসড লার্নিং, যে আমি শুনে শুনে আমি শিখবো, এইটা হচ্ছে না। শেখার জন্য বেস্ট হচ্ছে প্র্যাকটিক্যাল লার্নিং, যেটা আপনি নিজে করবেন, নিজে শিখবেন। সায়েন্সে সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল বলতে একেবারেই প্র্যাকটিক্যাল যেটা। লিটারেচারে কি, লিটারেচার প্র্যাকটিক্যাল বিষয়টা হচ্ছে আপনি ক্রিটিক্যালি এঙ্গেজ হবেন, ইন্টারেক্টিভ হবেন, কথা বলবেন। ইনস্ট্রাক্টরের কাজ হচ্ছে আপনাকে কথা বলানো। আপনার ভিতরে যে চিন্তাটা আছে সেটা জন্য আপনি নিঃসংশয়ে, যত দুর্বল চিন্তাই হোক, দুর্বল চিন্তা আমি করতে বলছি, সেটা হয়তো মানে একেবারেই নভিশ চিন্তা, সেটা হয় স্বাভাবিক, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তো সে সে মানে ক্রিটিক্যালি খুব ইয়ে হয়ে যাবে না, তার সময় লাগবে। এই নভিশ চিন্তাটা যেন আপনি আত্মবিশ্বাসের সাথে আনন্দের সাথে বলতে পারেন, কোন প্রকার আতঙ্ক না রেখে। বুলিং এর শিকার হব, বা আমাকে নিয়ে হাসাহাসি হবে, বা আমি পারি না, বা কে কি মনে করবে, এইসব আতঙ্ক যেন আপনার মধ্যে না আসে, সেটাই ইনস্ট্রাক্টরের কাছে সেটা এনশিওর করা। এটা অনেক কালচারাল এফেক্টর আছে, তো সোজা না, বাট অ্যাপ্রোচটা তো থাকবে। অ্যাপ্রোচটার জন্য টাইম ইম্পর্টেন্ট, আর ইম্পর্টেন্ট হচ্ছে তাকে এঙ্গেজ করানো ক্লাসে, যেন সে প্র্যাকটিক্যালি বলতে পারে, লিখতে পারে। এই লেকচার ফেকচার দিয়ে কি হচ্ছে সেটা সবাই জানে, আমরাও জানি, এটাতে খুব একটা ইফেক্টিভ কিছু হয় না আর কি। এনিওয়ে, হ্যাঁ মিসবাউদ্দিন, আপনাকে অনেক ধন্যবাদ। এখন আরেকটা বিষয় আমরা একটু জানবো, সেটা হচ্ছে যে আমাদের ইংরেজি সাহিত্যের স্ট্যাটাস বাংলাদেশে এটা আসলে কেমন? যেমন ধরেন ইংরেজি বিভাগ মোটামুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শপথই নেয়, কিন্তু তারপরও হচ্ছে যে প্রত্যেকটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের উপস্থিতি আছে, বাংলা বিভাগ কিন্তু খুবই কম।
এবং অন্যান্য সব জায়গাতে মানে আমাদের ওভারঅল বিশ্ববিদ্যালয়গুলোতে গুনলে বাংলা বিভাগের চেয়ে ইংরেজি বিভাগের অবস্থান অনেক বেশি, এবং ইংরেজি বিভাগের শিক্ষার্থী বেশি। আমরা ওইটার প্রতি আমাদের সোশ্যালি কালচারালি আগ্রহটাও অনেক বেশি। হ্যাঁ, তো এখন আমরা যে এই যে মানে ইংরেজি সাহিত্য পড়ি, এটার প্রতি আমাদের আগ্রহ এবং ইংরেজি সাহিত্য আমরা এখন কেন পড়ছি সেইটার যৌক্তিকতা, এটা সম্পর্কে একটু বলবেন। এটা মনে হয় খুব সংক্ষিপ্ত আপনি করতে পারবেন না, তারপরও সামজের আমি একটু প্রশ্নটা আবার স্পষ্ট হয়ে নেই। মানে আপনি প্রথমে বলেন যে ইংরেজি সাহিত্যের স্ট্যাটাস, এটা মানে নাকি বাংলাদেশের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের স্ট্যাটাস, সেটা কোনটা? হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের স্ট্যাটাস। বিভাগের স্ট্যাটাস দুইটা আলাদা বিষয়, একটা হচ্ছে ইংরেজি সাহিত্য। হ্যাঁ হ্যাঁ, দুইটা আলাদা বিষয়। হ্যাঁ, আমরা বিভাগের স্ট্যাটাস নিয়ে কথা বলবো, তাই তো? জি জি। আচ্ছা, ওকে। এবার মানে আপনার মনে আছে কিনা, আমরা বহুকাল আগে এটা যে একটু আড্ডা দিছিলাম যে বাংলাদেশে ইংরেজি সাহিত্য, বাংলাদেশ বলতে ভারতীয় উপমহাদেশে ইংরেজি সাহিত্য বিভাগ হিসাবে কখন নাজিল হয়, এটা আপনার খেয়াল আছে কিনা? তো আমাদের ওই আড্ডা থেকে সম্ভবত যেটা বের হয়ে আসছিল যে ইভেন খোদ গ্রেট ব্রিটেনেও ইংরেজি সাহিত্য বিভাগ হিসাবে হাজির হয় নাই যখন ভারতীয় উপমহাদেশে ইংরেজি সাহিত্য বিভাগ হিসাবে হাজির হয়। এর কারণ কি? আপনারা কি দেখতে পাচ্ছেন? আমি সবাইকে উঠ করে স্ক্রিন থেকে দেখতে পাচ্ছি। ওকে, সো এটার কারণটা আপনাকে ইংরেজি সাহিত্য এজ এ ডিসিপ্লিন আসার উপমহাদেশে আসার প্রেক্ষাপটটা আপনাকে বুঝতে হবে দুইটা জায়গা থেকে। একটা হচ্ছে ম্যাকাউলির মিনিটস অন ইন্ডিয়ান এডুকেশনটা, আর আরেকটা জায়গা হচ্ছে তৎকালীন সময়ের আপনার ব্রিটিশ পলিসিটা। ব্রিটিশরা যখন আফ্রিকায় গেছে, বা ইউরোপিয়ানরা, ব্রিটিশরা না বলি, ইউরোপিয়ানরা যখন আফ্রিকায় গেছে কলোনি করার জন্য, ওইখানে গিয়ে ওরা বলছে যে কি আফ্রিকারা হচ্ছে হাফ হিউম্যান, আফ্রিকানদের কোনো হিস্ট্রি নাই, কোনো ফিলোসফি নাই, কোনো লেগেসি নাই, কিচ্ছু নাই, এবং তারা এখনো পরিপূর্ণ মানুষ হয়ে উঠতে পারে নাই। সুতরাং ইট ইজ এ হোয়াইট ম্যানস বার্ডেন। এই টার্মটা খেয়াল করবেন, এটা কলোনিয়ালদের একটা মানে একটা ভয়ঙ্কর যুক্তি ছিল যে এটা হচ্ছে হোয়াইট ম্যানদের বার্ডেন, যে পৃথিবীতে যারা নন হোয়াইট সেভেজ তাদেরকে হচ্ছে মানে মানুষ বানানো থ্রু বাইবেল, থ্রু এডুকেশন অর থ্রু কালচারাইজেশন। এইভাবে ইন্ডিয়াতে যখন এরা আসছে এটা বলার কিন্তু সুযোগ নাই, কারণ আমাদের হিস্ট্রি ছিল, আছে, আমাদের ফিলোসফি ছিল, আছে। তাহলে ইন্ডিয়ানদেরকে কি করতে হবে? ওদের কথা ছিল এই যে ইন্ডিয়াতে যদি ওদের রাজত্ব মানে সাবকন্টিনেন্টে যদি ওদের রাজত্ব টিকাইতে হয়, ওদের দুইটা জায়গা করতে হবে। একটা হচ্ছে যে প্রশাসনিক ভাবে দায়িত্ব, সেটা তো তারা করেই ফেলছে। দ্বিতীয় জায়গাটা যেটা, সেটা হচ্ছে যে দালাল তৈরি করতে হবে। সোজা বাংলায় দালাল তৈরি করতে হবে, গোলাম তৈরি করতে হবে। দালাল গোলাম তারা কিভাবে তৈরি করবে? দালাল গোলাম তো মানুষকে গিয়ে বললাম যে ভাই তুমি আমার দালাল হও, সে তো দালাল হবে না। ভাই তুমি আমার গোলাম হও, সে তো গোলাম হবে না। টাকা পয়সা দিয়ে দালাল গোলাম করা যায়, কিন্তু সেটা কয়টাকে করবো আমি? একটা জনগোষ্ঠীকে যদি আমি তার ভিতরে দাসত্ব ঢুকাতে চাই, সেটা তো আমার মানে যেটাকে হচ্ছে কালচার স্টাডিজ এর যে বলে ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাসের মধ্যে দিয়ে যেতে হবে, তাই না? তাকে যদি আমি ইডিওলজিক্যাল অ্যাপারেটাসের মধ্যে না আনতে পারি, তাকে তো আমি জাতি হিসেবে গোলামের জাতি বানাতে পারবো না, দাসদের জাতি বানাতে পারবো না। কারণ আমার তো হিস্ট্রি আছে, আমার তো আইডেন্টিটি আছে, আমার তো ফিলোসফি আছে, আমার তো সায়েন্স আছে, আমার সবই ছিল, সাবকন্টিনেন্টে ছিল নাটা কি? সুতরাং এইখানকার বিষয় হচ্ছে তাকে ম্যাকাউলির মানে ওই জায়গাটা খুব স্পষ্ট যে তারা কি চাইছে। তারা চাইছে আমরা দেখতে ইন্ডিয়ান হব, কিন্তু আমাদের চিন্তা রুচি হবে ওয়েস্টদের মতো, মানে ইউরোপিয়ানদের মতো, সাদাদের মতো। এখন এটা কি আসলে পসিবল? এটার মিনিংটা কি? এটার মিনিং হচ্ছে যে সাদারা যা বলবে সেটাতে ইয়েস বলবো। সাদারা যদি বলে এটা ভালো, এটা ভালো, এটা খারাপ, এটা খারাপ, এটা তোমার জন্য ভালো, হ্যাঁ এটা আমার জন্য ভালো, এটা জগতের জন্য ভালো, হ্যাঁ এটা জগতের জন্য ভালো। এই ইয়েস স্যার জেনারেশন তৈরি করতে হবে। তো ইয়েস স্যারদের জন্য এই প্রক্রিয়াটা কি? প্রক্রিয়াটা হচ্ছে হিস্ট্রি, ফিলোসফি আলাদা আলাদা করতে অ্যাপ্রোচ করা পসিবল না, মানে এটা বিশাল কর্মকাণ্ডের বিষয়। কিন্তু লিটারেচার দিয়ে সেটা ইজিলি পসিবল, কারণ লিটারেচার, ইংরেজি ভাষা দিয়ে যে সাহিত্য আছে বা ইংরেজি ভাষায় ট্রান্সলেটেড যে ইউরোপিয়ান সাহিত্য আছে, সেই সাহিত্য যদি আমি ইন্ডিয়ান মানুষের ভিতর ঢুকাতে পারি, মানুষের ভিতর ঢুকাতে পারি, তো তাকে আমি কবজা করা সহজ, তাকে মানে ওয়েস্টার্নাইজ করা, ইউরোসেন্ট্রিক করা সহজ। এই জায়গাটাই সিম্পলি এই চিন্তা থেকেই। এবং আরেকটা মাইনর জায়গা ছিল, সেটা হচ্ছে কি কেরানি দরকার ছিল প্রচুর। তা আমাদের তো রাজভাষা ইংরেজি ছিল না, ফার্সি ছিল, আর সংস্কৃত ছিল হচ্ছে টোলগুলাতে চালু ছিল, এই দুই ভাষায় শিক্ষিত ছিল।
যে বাঙালি, হিন্দু, মুসলমান এই দুই ভাষাতেই। মুসলমানরা বিশেষ করে বেশিরভাগ মুসলমান ফার্সিতে শিক্ষিত ছিলেন, ইন্ডিয়ান মুসলমান আর কি, বাঙালি তো না, মানে সব ইন্ডিয়ান যতজন ছিলেন, আর হিন্দুরা সংস্কৃত। বাট অনেকেই ছিলেন দুই ভাষাই জানতেন, কিন্তু ইংরেজি তো একটা হুট করে আসা ভাষা, এটাতে তো খুব বেশি মানুষ লিখতে পড়তে পারতো না, কিন্তু ওদের তো প্রচুর আর্টদালি দরকার ছিল, কেরানি দরকার ছিল। তা আর্টদালি কেরানি তৈরি করতে হবে, তো আর্টদালি কেরানি তৈরি করতে হবে, সেজন্য ইংরেজি আহ ভাষা শেখাতে হবে। তো ভাষাও শেখানো হয়ে গেল, কালচারালিও আপনার মগজ ধুলাই হয়ে গেল, গোলামও বানানো হয়ে গেল, সব বানানো হয়ে গেল থ্রু ওয়ান ডিপার্টমেন্ট, ওয়ান সিঙ্গেল ডিপার্টমেন্ট, ইংলিশ লিটারেচার। দেখবেন আমাদের দেশে এখনো কলোনিয়াল হ্যাংওভার কি পর্যায়ে, যে প্রায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগকে বলা হয় রয়্যাল ডিপার্টমেন্ট। কিসের রয়্যাল? এই রয়্যাল লেগাসিটা কোত্থেকে আসছে? মানে আপনি বাংলা পড়ছেন, আমি ইংরেজি পড়ছি একই বিল্ডিং এ, কিন্তু আপনি আপনি যে সোশ্যাল স্ট্যাটাস পাইছেন আমি তার ডাবল পাইছি, বিকজ আমি ইংরেজি পড়তাম। কেন রে ভাই? লিটারেচারই তো। বা বাংলাদেশে যে একটা জেনারেশন দেখবেন যে কথায় আমি, মানে আমারও কথায় কথায় ইংরেজি শব্দ আসতেছে, কিন্তু এইটা আসতেছে হচ্ছে আমার একাডেমিক এঙ্গেজমেন্টের কারণে, কারণ আমার এই শব্দগুলো সবসময় মাথায় করে দেশ পাই, বুঝতে পারছেন? কিন্তু একদল লোক দেখবেন তাদের ইংরেজি বিষয়ের সাথে কোনো সম্পৃক্ততা নাই, কিন্তু কথায় কথায় তাদের ভাষার মধ্যে এই দুইটা চারটা ফুটানি মার্কা ইংলিশ আসবে, ফুটানি দেখানোর জন্য। এগুলো হচ্ছে কলোনিয়াল হ্যাংওভার সিম্পলি। এখন আমরা তো কলোনি পিরিয়ড পার করে আসছি, আমরা ভৌগোলিকভাবে স্বাধীন হয়ে গেছি দুই দফা। ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হয়েছে 47-এ, পাকিস্তানের হাত থেকে স্বাধীন হয়েছে 71-এ। তো আমাদের কলোনিয়াল পিরিয়ড দুইটাই শেষ, আন্তর্জাতিক এবং স্থানীয় দুইটা কলোনিয়াল পিরিয়ড আমাদের শেষ অফিসিয়ালি। কিন্তু আসলে আমরা কলোনি মুক্ত কিনা, আপনি যখন এখন বাংলাদেশের কোনো ইংরেজি বিভাগে যাবেন, গিয়ে দেখবেন যে ছাত্ররা বলতেছে, অনেক শিক্ষকরা বলতেছেন রয়্যাল ডিপার্টমেন্ট। কিসের রয়্যাল? রয়্যালটা কি আমার কার সামনে? মানে কোন ডিপার্টমেন্ট যদি রয়্যাল হয়, তাহলে যেগুলো নন রয়্যাল ডিপার্টমেন্ট আছে, তা নন, একটা ডিপার্টমেন্ট যদি বিশ্ববিদ্যালয় রয়্যাল হয়, বাকি ডিপার্টমেন্ট গুলো তাহলে নন রয়্যাল, তাই না? তো একটা যদি রাজার রাজার বিভাগ হয়, তাহলে প্রজার বিভাগ যেগুলো সেগুলো সেগুলো কুর্নিশ করতে হবে, সেজদা দিতে হবে, আদারওয়াইজ তো এটা রয়্যাল রয়্যাল ডিপার্টমেন্ট টিকলো না। তো এগুলা কি? এগুলা হচ্ছে কি যে ওই ওই লেগেসিটা, কলোনিয়াল হ্যাংওভারের লেগেসিটা রয়ে গেছে, বুঝতে পারছেন? এই জন্য আপনি যে বললেন যে মিসবাহ, ইংরেজি বিভাগের স্ট্যাটাস কি, শুনতে পাচ্ছি না। হ্যাঁ মিসবাউদ্দিন, একটু ফোড়ন কাটলাম। মানে এই কারণেই কি ইংরেজি বিভাগগুলোতে এখনো ধরেন ডিপার্টমেন্ট অফ ইংলিশে যে টেসল বা ইএলটি পড়ানো হয়? না না, আসতেছি, আমি সেটা এই প্রসঙ্গটাতে আসতেছি। এখন দেখেন যে ব্রিটিশরা এক উদ্দেশ্যে হাজির করছে, এখন আমরা কি করছি? আমরা তো স্বাধীন হয়ে গেছি, স্বাধীন হয়ে গেছি দেখুন। এখন আফ্রিকান দেশগুলো যখন স্বাধীন হয়েছে, ওদের তাত্ত্বিক ছিলেন এবং ওদের তাত্ত্বিকরা কথাবার্তা বলছেন, আফ্রিকান তাত্ত্বিকরা ইভেন আপনার যখন ডিকোলোনাইজেশন নিয়ে কথাবার্তা বলতে গেছেন, অনেকে বলছেন যে ইংরেজি বিভাগ ঘুরে দাও, কোন ইংরেজি বিভাগের দরকার নেই। এটা বোধহয় নগগির নাকি আচ্ছা বের, আমি ভুলে গেছি, অ্যাবলিশমেন্ট অফ ইংলিশ ডিপার্টমেন্ট, সম্ভবত নগগির। উনারা বলছেন কি যে ইংরেজি বিভাগের কোনো প্রয়োজন নাই, এ হচ্ছে মানে এটার কাজ হচ্ছে কলোনিয়াল দাস তৈরি করা, এগুলো কোনো প্রয়োজন নাই। যদি সাহিত্য পড়ানোর দরকার হয় আমরা সাহিত্য বিভাগে পড়াবো, আমাদের বিভাগে পড়াবো, ট্রান্সলেশন পড়াবো প্রয়োজনে, বা আমাদের বিভাগে ইংরেজি ট্রান্সলেশন পড়াবো, সমস্যা তো নাই। ইংরেজি বিভাগ কেন রাখছে? এখন আমাদের দেশে ইংরেজি বিভাগ কেন রাখছে? দেখেন আমাদের দেশের ইংরেজি বিভাগ এখনো অনেক ডিপার্টমেন্ট আছে যেখানে মানে আলাদা করে ফেলা হয়, যে পিওর লিটারেচার, কন্টেম্পোরারি লিটারেচার, ওয়ার্ল্ড লিটারেচার আলাদা। আচ্ছা, আরেকটা বিষয় আপনি যেটা আনলেন যে ল্যাঙ্গুয়েজ, এটা আমি ল্যাঙ্গুয়েজের ছাত্র না, মানে আমি ল্যাঙ্গুয়েজের ছাত্র না, আমার আগ্রহ নাই। কিন্তু একটা জিনিস আমার জানার বিষয় যে ভাষা শেখার জন্য বিশ্ববিদ্যালয়ে আসতে হবে। মানে লিঙ্গুইস্টিক্স নিয়ে আলাপ হতে পারে, ভাষা তত্ত্ব নিয়ে আলাপ হতে পারে, কিন্তু ভাষা শেখানো তো বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব হতে পারে না, কোন ইনস্টিটিউটের দায়িত্ব হতে পারে। যেমন ঢাকায় আছে মডার্ন ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট, জাহাঙ্গীরনগরে আছে, আমি যেখানে কাজ করি শাহজালালে সেখানেও আছে। ইনস্টিটিউটের কাজ হতে পারে যে সে ভাষা নিয়ে কাজ করবে, কিন্তু একটা ডিপার্টমেন্ট সে ভাষা নিয়ে, আমি জানি না, নিশ্চয়ই কোনো না কোনো যৌক্তিকতা আছে, আদারওয়াইজ তো এত এত বছর যদি চলতো না। তবে বাজার ভালো, বাজার খুবই ভালো। আপনার একটা টেসলের সার্টিফিকেট, আরো কি কি যেন, আরো সেলটামেলটা, আরো কি কি সার্টিফিকেট আছে না, আপনি ইংরেজি ভাষা শিখাইতে পারেন। এই সার্টিফিকেট যদি আপনার থাকে, আপনার দেশ বিদেশে আপনার মানে পেট চলে যাবে ইনশাল্লাহ, সমস্যা হবে না। কিন্তু আপনি লিটারেচার পড়া কিন্তু কঠিন, এটার সার্টিফিকেট দিয়ে খুব একটা আপনি বেশি দূর যেতেও পারবেন না, সমস্যা জি, আছে, নানান সমস্যা আছে। এইখানে হ্যাঁ, আমার আমার একটু মনে হচ্ছিল যে আহ আপনি আপনি এখন যেখানে আছেন, আপনার কাছে কি এটাই মনে হয়েছে যে আমি যেমন আমার বিভাগের কথা বলতে পারি, আমাদের বিভাগের আহ যারা ভর্তি হয়েছে, আমি দেখেছি আমাদের বিভাগগুলোতে যারা ভর্তি হয়েছে বাংলা সাহিত্যে, তাদের এরকম একটা মনোবেদনা থাকে যে তারা মনে করে যে এখানে তাদেরকে আসলে আহ সিসিফাসের মতো কোনো শাস্তি ভোগ করার জন্য দেয়া হয়েছে, এবং বাংলা বিভাগ হচ্ছে একটা জগদ্দল পাথর,
এটাকে ঠেলে ঠুলে কোনো একটা জায়গায় নিয়ে পৌঁছাতে তাদের হবে, কোথাও এক জায়গায় পৌঁছাবে। এবং সাহিত্যের ব্যাপারে মনোভঙ্গিটা এরকম, কারণ সাহিত্য সম্ভবত সেভাবে করে কোনো অর্থকরী ডিসিপ্লিন না, ফাইন্যান্সিয়ালি। দেখেন এখানে এখন আমি জানতে চাচ্ছি রাইয়া, যে আপনি যে জায়গাটাতে আছেন বা বৈশ্বিকভাবে, সেখানেও কি আপনার কাছে এটা মনে হচ্ছে যে সাহিত্যের একসেপ্টেন্সের জায়গা থেকে সাহিত্য আসলে এই লিঙ্গুইস্টিক্স এর কাছে, বা হচ্ছে আপনি যেখানে আমরা বললাম ভাষা শিক্ষার যে কথাটা বলছেন, সেটার কাছে আসলে কিছুটা সেটার তুলনায় বর্তমানে বাজারি যে চাহিদা, সেখানে খানিকটা সাহিত্যের চাহিদাটা কমে এসেছে? আচ্ছা রায়ান, এটা লম্বা আলাপ, আপনাদের হয়তো সময় থাকলে আমার হয়তো এই আলাপ করতে 5-10 মিনিটের বেশি লাগতে পারে। আমি শুরু করি একদিক থেকে, যখন শেষ হয়ে যায় আমাকে বলবেন। দুইটা বিষয়, এক হচ্ছে একটা একটা করে আসি। এক হচ্ছে বাংলাদেশে যে বাংলা বিভাগের ইংরেজি বিভাগের এই যে ডিভিশন করে রাখা, এটা একটা অকার্যকর ডিভিশন, অপ্রয়োজনীয় অকার্যকর না অপ্রয়োজনীয় ডিভিশন। কেন? কারণ আমরা বেসিকলি আধুনিক বাংলা সাহিত্য বলতে যা পড়ি, মানে হচ্ছে মধ্যযুগের পর থেকে, ফোর্ট উইলিয়াম হিন্দু কলেজের পর থেকে হচ্ছে যে সাহিত্য আমরা পড়ি বাংলা ভাষায়, এটার সাথে ইংরেজি সাহিত্যের কোনো একটা তফাৎ নাই, মানে ইউরোপিয়ান সাহিত্যের খুব একটা তফাৎ নাই। মূল বিষয়টা কি, একটা হচ্ছে বিদেশি ভাষায় লেখা, একটা হচ্ছে দেশি ভাষায় লেখা। আদারওয়াইজ আপনি ফর্ম বলেন, কন্টেন্ট বলেন, অ্যাপ্রোচ বলেন, ওই ওই কলোনিয়াল লেগেসি আর হ্যাংওভারই চলতেছে বাংলা লিটারেচার। আলাদা করে রাখার কোনো মানে হয় না। আলাদা করে রাখার কেন, আলাদা করে রাখার ওই যে ভাষার রাজনীতি, ভাষার ক্ষমতা, যে ইংরেজি হচ্ছে কলোনিয়াল প্রভুদের ভাষা এবং একই সাথে ইংরেজি হচ্ছে আন্তর্জাতিক যোগাযোগের একটা গুরুত্বপূর্ণ ভাষা। বুঝতে পারছেন? তো আমি এই ভাষাটা জানি মানে আমি আপনার প্রভু হয়ে উঠলাম, এই ধরনের কিছু মানে হ্যাংওভার থাকে। আচ্ছা, আর প্র্যাকটিক্যাল জায়গা থেকে আপনি যদি আসেন, যে বাজারের কথা বললেন, চাকুরির কথা বললেন, এখন দেখেন যেমন আমাদের দেশে অনেক কিছু পরিকল্পনা মাফিক হয় এবং অনেক কিছু পরিকল্পনায় ফেইলও করে। কিন্তু আপনি যদি একটা মানে পশ্চিমা দেশই নিয়ে সুবিধা হবে বুঝতে, একটা পশ্চিমা দেশে কিন্তু যত্রতত্র চাকরির বাজার গড়ে ওঠে না। তার একটা প্ল্যান থাকে যে আগামী 25 বছর বা 50 বছর বা 100 বছরে আমার অর্থনীতির জন্য কি কি জায়গায় ইনভেস্ট করা প্রয়োজন, এবং এই অর্থনীতিটার সাথে সাথে আমার হচ্ছে যে হিউম্যানিটিস এবং সোশ্যাল সায়েন্সের দিকগুলো ডেভেলপমেন্টের জন্য আমার কোন কোন জায়গায় ইনভেস্ট করা প্রয়োজন। বুঝতে পারছেন? এখন সে যদি দেখে যে তার টেকনোলজিতে যেতে হবে, তার টেকনোলজিতে ইনভেস্টমেন্ট করতে হবে, সে চাকরির বাজার ওই জায়গায় তৈরি করবে। সে ইউনিভার্সিটি ডিগ্রি দিবে ঠিক আছে, কিন্তু তার চাকরির বাজারটা বেসিকলি তৈরি হবে, তার টেকনোলজি বেসড বাজারটা, তার ইন্ডাস্ট্রিটা তৈরি হবে ওইরকম। সুতরাং যেসব গ্রাজুয়েট ইউনিভার্সিটি থেকে বেরোবেন এইসব ডিসিপ্লিনে পড়ে, তারা দ্রুত চাকরি পেয়ে যাবেন নিজের ফিল্ডে। এখন ধরুন যে যে দেশের ইনভেস্টমেন্ট সোশ্যাল সায়েন্স হিউম্যানিটিজ এর বা লিবারাল আর্টস এর যে সাবজেক্ট গুলো আছে এইগুলার যে ফিল্ড, সেটা নিয়ে তার আগামী 20 বছরের পরিকল্পনা নাই, তো সে তো স্বাভাবিকভাবে নিজের ফিল্ডে চাকরি পাবে না, অন্য ফিল্ডে যেতে হবে, যেগুলোকে আমরা বলি কমন ফিল্ড, যেমন সিভিল সার্ভিস আছে, সিভিল সার্ভিস যেতে পারে, অথবা অন্যান্য গ্রাজুয়েটদের ফিল্ডে যেতে পারে, ব্যাংকিং, এটা ওইটা নানান কিছু। এটা ডিপেন্ড করে একটা রাষ্ট্র তার পরিকল্পনাটা কি নিচ্ছে, যে আগামী 20, 25, 100 বছর বা 50 বছরে আমি আমার অর্থনীতিটাকে কোন দিকে নিব, এটা, এবং এটার জন্য কি কি জায়গা জরুরি। এখন যেসব দেশের প্ল্যান আছে যে হ্যাঁ আমার অলরেডি আমার যথেষ্ট ভালো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হয়েছে, এই ফ্লোটা রাখতে হবে, এট দ্য সেম টাইম আমার সোশ্যাল ইস্যু গুলো ধরে রাখার জন্য আমার লিবারাল আর্টস, সোশ্যাল সায়েন্স, হিউম্যানিটিজ সাবজেক্ট গুলো গ্রাজুয়েট যারা আছে তাদেরকে এঙ্গেজ করতে হবে ওয়ার্ক ফোর্সে, এবং তাদের জন্য ফিল্ড তৈরি করা জরুরি। ফিল্ড তৈরি করা কিন্তু রাষ্ট্রের দায়িত্ব, এবং রাষ্ট্রের আরো যারা অংশীদার আছে, আপনার প্রাইভেট অংশীদার আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে, এদের সাথে সমন্বয় করে করা দায়িত্ব। আমার আপনার কাজ হচ্ছে সাহিত্য পড়া, ফিল্ড খোঁজা না। সাহিত্য পড়ি তো ভালোবাসা থেকে সাহিত্য পড়া। আমাদের তো অপশনটা আছে যে যখন আমরা সাহিত্য নিয়ে ডিগ্রি নিলাম, নেয়ার পরে গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি নিলাম, নেয়ার পরে যেমন ওই ফিল্ডে চাকরি করতে হবে এই বাধ্যবাধকতা তো নাই। বুঝতে পারছেন? বা আপনি হতাশ হবেন তখন যখন আপনার ভালোবাসা এই জায়গায়, আপনি ফিল্ড থেকে নড়তে চাচ্ছেন না কিন্তু আপনার চাকরি নাই, তখন আপনি হতাশ হবেন। কিন্তু এই ফিল্ডে কয়জন থাকতে চাচ্ছে? যারা থাকতে চাচ্ছে কলেজে টিচার হতে চাচ্ছে বিসিএস দিয়ে, তো সেটার জন্য তো সাহিত্য পড়ার প্রয়োজন নাই, তাই না? আপনি যদি লিটারেচারের কথা বলেন সেটা ভিন্ন আলাপ, কিন্তু আপনি যদি বলেন যে আমি ইংরেজির মাস্টার হবো বিসিএস পরীক্ষা দিয়ে, তো সেটার জন্য তো সাহিত্য আসলে আপনার যৎকিঞ্চিত পড়লেই চলতেছে। আপনার তো ওই ইন্টারমিডিয়েট লেভেলে কমিউনিকেটিভ ইংলিশ নেওয়ার জন্য আপনার সাহিত্য পড়ার দরকার নেই, ওটা কিছুরই দরকার নেই ইনফ্যাক্ট ওটা পড়ার জন্য। তো আপনার অন্য ফিল্ড আছে, তো ফিল্ড এর সমস্যা নেই। সমস্যা হচ্ছে কি যে ওই জায়গাটা যে একটা হ্যাঁ, এখন আসেন যে ল্যাঙ্গুয়েজে বাংলাদেশের ডিগ্রি দিয়ে কি হচ্ছে, গ্লোবালি কিন্তু টিসল বা ইসল এই ধরনের ডিগ্রি গ্লোবালি এখন খুব সেলিব্রেটেড। বাংলাদেশের ডিগ্রি নিয়ে আমি হয়তো খুব বেশি দূর যেতে পারতেছি না, বাংলাদেশের টিসল মিসল নিয়ে হয়তো আন্তর্জাতিক ভাবে অতটা ইয়ে না, কিন্তু যখন হচ্ছে যে আপনার কেউ
ইউরোপ থেকে টিসল নিচ্ছে বা নর্থ আমেরিকা থেকে টিসল নিচ্ছে, সে আসলে কোথায় কাজ করতে যাচ্ছে? নর্থ আমেরিকায় কাজ করে, দুই একজন হয়তো করে, কিন্তু নিচে তো শয়ে শয়ে হাজারে হাজারে যাচ্ছে কই? এরা যাচ্ছে মিডল ইস্টে, যাচ্ছে চায়নায়, যাচ্ছে কোরিয়ায়, যাচ্ছে জাপানে, যেখানে ইংরেজি ভাষাটা এখনো শিকড় গাড়তে পারেনি। বুঝতে পারছেন? এরা এরা যাচ্ছে ভাষা শেখানোর জন্য ওইখানে, উচ্চ বেতনে যাচ্ছে। চায়নাতে ইংরেজি ভাষা শেখানোর যে বেতন আপনি কল্পনা করতে পারবেন না। আপনি একটু অনলাইনে ঘাটাঘাটি করে দেখলে মিডল ইস্টে ওই যে পেট্রোডলারের দেশগুলাতে ইংরেজি ভাষার শিক্ষক, তার যে পরিমাণ টাকা, ওই টাকা অনেক টাকা। এগুলো আমাদের ভাই সারা জীবনে চাকরি করে হবে না। তো এই হচ্ছে বিষয়। ভাষা এখন এখানে কি মানে কেন দুই পক্ষের লাভটা কি? ওই পক্ষের লাভ হচ্ছে যে তার কিছু লোকজন ইংরেজি ভাষা শিখতেছে এবং তার কিছু লোকজন হচ্ছে গ্লোবালি কমিউনিকেট করতে পারতেছে, এটা ওইটা নানান কিছু তার যুক্তি। কিন্তু যারা ডিগ্রি দিচ্ছে তাদের যুক্তিটা কি? কারণ এটা চাহিদা আছে, সিম্পল। এটা চাহিদা আছে এবং এট দ্য সেম টাইম যদি এটা ইডিওলজিক্যাল ইয়ার কাজটাও করে, ইডিওলজিক্যালি ওয়েস্টার্নাইজ করে, ইউরোসেন্ট্রিক করার কাজটাও করে, ওয়াই নট? কিন্তু বাংলাদেশে ইংরেজি ভাষার এটা নিয়ে আলাপ হতে পারে যে বাংলাদেশে আমি ইসল টিসল ডিগ্রিটা কেন দিচ্ছি। ফার্স্ট অফ অল আমার দেখেন মানে ইসল টিসল এইসব ডিগ্রির দরকার হতে এমন সব দেশে আছে যেসব দেশে ফরেন ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজি 12 বছর পড়ানো হয় না। বাংলাদেশে আপনি যখন আপনার এমন কোনো কারিকুলা নাই বাংলা মিডিয়াতে, মানে যে কারিকুলাতে ইংরেজি ম্যান্ডেটরি না, আপনি ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 12 পর্যন্ত ইংরেজি পড়ে আসতেছেন 12টা বছর। ভাষা সাহিত্যের কথা বলতেছি না, 12টা বছর আপনি ভাষা শিখে আসতেছেন। আসার পরে আপনি যখন আবার বিশ্ববিদ্যালয়ে আসছেন, আপনি ইংরেজি বিভাগের ছাত্র না, ধরেন আপনি ইংরেজি বিভাগে ভর্তি হন নাই, কিন্তু আপনি অন্য আরেকটা বিভাগে ভর্তি হয়েছেন। একটা অদ্ভুত জিনিস আছে কি, যে ওই বিভাগে গিয়ে ইংরেজি বিভাগের শিক্ষক কোন একটা কোর্স আপনাকে দেবে, ইংলিশ ফাউন্ডেশনাল 101। আপনি দেখেন কি ফাজলামি এটা, যে 12 বছর একটা শিক্ষার্থী ইংরেজি শিখে আসছে, সে যদি কিছু না জেনে থাকে ইংরেজি ভাষা, তাকে আমি 6 মাসের ফাউন্ডেশন কোর্সে কি শেখাবো 32টা ক্লাসে? আমাকে বলেন, প্রয়োজন নাই তো। বাংলাদেশে 12 বছর ইংরেজি ভাষা পড়ার পরে আবার নতুন করে ইউনিভার্সিটিতে এসে ইংরেজি ভাষার দরকার নেই, আমার মনে হয় এটা। বাট কেউ যদি দরকার মনে করেন পড়তে পারে না, ইউনিভার্সিটি গুলা তো তাদের নিজস্ব ব্যক্তি আইন আছে, রাষ্ট্রীয় আইন আছে, সেই অনুযায়ী চলে, পড়াইতে পারে। আপনি যদি আমার অবস্থান জানতে চান, আমার অবস্থান হচ্ছে প্রয়োজন নাই। কিন্তু যদি মনে করেন যে এখন ইউনিভার্সিটি গুলো পড়াবে, সেটা পড়াতেই পারে, সেটা নিয়ে তো আমি আমি তো সেটা বিরোধিতা করতে পারি না। আচ্ছা, এটা তো তামজিদ আহমেদ কিছু বলুন, বলতেন বোধহয়। জি বলুন। আচ্ছা, তো মিসবউদ্দিন, আসলে একটা ব্যাপার হচ্ছে যে আমাদের আলোচনা, আমার তো আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, কিন্তু তারপরে হচ্ছে যে সময়ের একটা নিষ্ঠুরতা আছে। তো এখন আমরা হচ্ছে একটা প্রশ্ন ছিল যেটা আমরা আর এখন টানছি না, যে সাহিত্য আসলে শৃঙ্খলা নাকি আন্তঃশৃঙ্খলা। হ্যাঁ, তো এই জায়গাটা যদি তারপর আপনার সময় কুলায় আপনি হয়তো বলবেন, কিন্তু মেইনলি আমি আপনাকে যে বিষয়টা জিজ্ঞেস করছি এটা হচ্ছে যে আমরা যখন ব্যাখ্যা করি, ইন্টারপ্রিটেশন, হ্যাঁ, এবং বাংলাতে একটা খুব প্রচলিত কথা আছে যে মনের মাধুরী মিশায় লেখা। হ্যাঁ, তো যাই হোক, তো এখন আমরা ব্যাখ্যার ক্ষেত্রে ধরে নিই যে আমি যখন ব্যাখ্যা করছি তখন আমি সম্পূর্ণ স্বাধীন, মানে আমি যা ইচ্ছা তা ব্যাখ্যা করতে পারি। কিন্তু আসলে ব্যাখ্যার সীমানাটা কোথায়? যে আমি যে ব্যাখ্যার একটা সীমা টানবো, হ্যাঁ, যে আমি তো যে কোনো ব্যাখ্যাই তো আসলে ঠিক অ্যাকসেপ্টেবল হইতে পারে না, মানে ব্যাখ্যারও তো নিশ্চয়ই একটা অ্যাকসেপ্টেন্স আছে। ব্যাখ্যা মানেই কিন্তু হচ্ছে যে মানে আমার যা মনে হলো তাই, বিষয়টা এরকম না। বিষয়টা যদি এরকমই হয় তাহলে আমরা কোনো ব্যাখ্যারই কিন্তু মূল্যায়ন করতে পারবো না শেষ পর্যন্ত। তো ব্যাখ্যার সীমানাটা কোথায় এটা আপনি বলবেন। আর যদি ওই যে সাহিত্যে আমরা কি পড়ি, বা মানে ওইটা শৃঙ্খলা নাকি আন্তঃশৃঙ্খলা, এটা যদি আপনার সময় কোলে আপনি বলবেন। এটাই আমার শেষ প্রশ্ন। আমি তাহলে আসলে এই প্রশ্নের মধ্যে দিয়ে আমার প্রশ্নোত্তর পর্বটা থেকে আমি আসলে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আচ্ছা, তানভীর আহমেদকে ধন্যবাদ। তানভীর আহমেদ আমাদের সাথে ছিলেন। আমাদের সময় কিন্তু আমরা আজকে সম্ভবত আমরা সবচাইতে কম প্রশ্ন নিয়েছি, কিন্তু সবচাইতে বেশি সময়, প্রায় সবচেয়ে বেশি সময়ের কাছাকাছি চলে এসেছি। জনাব মিসবাউদ্দিনের কাছে এই প্রশ্নের উত্তর জানতে চাবো। আজকে আমরা একটাও আমাদের দর্শক যা প্রশ্ন করেছেন সেদিকে একবারও নজর দেওয়ার সুযোগ হয়নি, সেদিকেও আমরা নজর দেওয়ার চেষ্টা করবো। তানভীর আহমেদকে ধন্যবাদ। আমরা মিসবাউদ্দিনের কাছে আরেকবার চলে যাই। তাহলে আমি মনে হয় স্টুডিও থেকে বিদায় নিতে পারি। বেস্ট অফ লাক। ধন্যবাদ সামজিদ।
আচ্ছা, সামজিরের যে দুইটা প্রশ্ন, একটা দিয়ে শুরু করি, প্রথমটা দিয়ে শুরু করি প্রথমে, ছোট্ট করে বলি। এটা আজকের ডিবেট না যে এটা লিটারেচার কি ডিসিপ্লিন নাকি ইন্টার ডিসিপ্লিন। বাংলায় যে সামজির আহমেদ বলেন শৃঙ্খলা নাকি আন্তঃশৃঙ্খলা, একই অর্থ বোঝায় যে ডিসিপ্লিন নাকি ইন্টার ডিসিপ্লিন। তো এইখানে এই ডিবেট চলতেছে, এটা গোয়িং অন ডিবেট, এবং এটার এখনো কোনো ধরনের আপনার যে কনক্লুসিভ কোনো রেজাল্ট চলে আসছে, ইটস নট লাইক দ্যাট। বাট এখানে কিছু আলাপ আছে। একটা হচ্ছে, যদি আমাকে বলেন যে আমি কিভাবে দেখি, আমার দেখাই তো আর সবকিছু না, বাট আমার একটা অবস্থান তো আছে। সে অবস্থান হচ্ছে লিটারেচার, আমরা হোয়াট উই আর রিডিং, এইটা যদি আমরা চিন্তা করি যে আমরা কি অ্যাপ্রোচ করতেছি, সেই হিসাবে এটা ডিসিপ্লিন। যে আমাদের কনক্রিট জায়গা আছে, আমরা লিটারেরি টেক্সট অ্যাপ্রোচ করি, এবং লিটারেরি টেক্সট হচ্ছে স্বতন্ত্র ডিসিপ্লিনের টেক্সট। সো আমরা নিশ্চয়ই অ্যানথ্রোপোলজিক্যাল টেক্সট বা সোশ্যাল সায়েন্সের টেক্সট আমরা মানে প্রাইমারি টেক্সট হিসেবে অ্যাপ্রোচ করতেছি না, সুতরাং এটা ডিসিপ্লিন। কিন্তু আবার যদি ধরেন যে হোয়াট সর্ট অফ অ্যাপ্রোচ ডু উই টেক when we approach literature, স্পেসিফিক অ্যাপ্রোচটা কি, যে আমরা যখন লিটারেচারকে পড়তে যাই তখন সেই ক্ষেত্রে ইন্টারডিসিপ্লিন। কারণ আমরা লিটারেচার পড়ার জন্য আমাদের অ্যাপ্রোচটা নিয়ে ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। যে আমরা যখন একটা লিটারেরি টেক্সট পড়তে যাই, আমাদেরকে অনেক জায়গা থেকে চিন্তা করতে হয়, ফিলোসফিক্যাল জায়গা থেকে চিন্তা করতে হয়, সোশ্যাল সায়েন্সের জায়গা থেকে চিন্তা করতে হয়, পিওর আর্ট হিস্ট্রির জায়গা থেকে চিন্তা করতে হয়, লিটারি হিস্ট্রির জায়গা থেকে চিন্তা করতে হয়, লিটারি ক্রিটিসিজমের জায়গা থেকে চিন্তা করতে হয়, সাইকোলজির জায়গা থেকে চিন্তা করতে হয়। আপনার মানে ইভেন কন্টেম্পোরারি কিছু জানরা আছে যেগুলোতে আপনার মানে কন্টেম্পোরারি ফিজিক্স সম্পর্কে ধারণা না থাকলে ওই জানরাগুলো অ্যাপ্রোচ করা মুশকিল। যেমন সায়েন্স ফিকশন জানরা যেটা এখন চলতেছে, সেই সায়েন্স ফিকশন জানরার টেক্সট যদি আপনি অ্যাপ্রোচ করতে যান কন্টেম্পোরারি ফিজিক্সে এবং কন্টেম্পোরারি আপনার কি বলে এটাকে অ্যাপ্লাইড ফিজিক্সে কি ধরনের ডেভেলপমেন্ট হচ্ছে, থিওরিটিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে, সেই জায়গা যদি আপনার কম বেশি একটু পড়াশোনা না থাকে, ওই জায়গায় অ্যাপ্রোচ করা মুশকিল। বুঝতে পারছেন? সো যেমন ফিলিপ কে ডিক নামে এক আমেরিকান ভদ্রলোক ছিলেন, তার টেক্সট আপনি অ্যাপ্রোচ করতে গেলে আপনার মানে দেখবেন যে এখানে অবজেক্ট কথা বলতেছে, অবজেক্ট আলাপ করতেছে, তো এইসব অ্যাপ্রোচ মানে মুশকিল যদি আপনার কন্টেম্পোরারি সায়েন্স সম্পর্কে পড়াশোনা না থাকে, কোয়ান্টাম ফিজিক্স সম্পর্কে পড়াশোনা না থাকে। মিনিমাম, আপনাকে তো কেউ বলতেছে না যে ফিজিক্স এর প্রফেসর হয়েছে, মিনিমাম একদম বেসিক জায়গাটা সেটা। বা আপনি এখন অনেক টেক্সটে গেম থিওরি নিয়ে আমরা কথা বলি, তো আপনার যদি ইকোনমির ওই গেম থিওরির জায়গাটা সম্পর্কে বেসিক পড়াশোনা না থাকে, তো আপনি এই জন্য বললাম যে আমরা কন্টেম্পোরারি সোশ্যাল সায়েন্স, পিওর কি বলে এটাকে ন্যাচারাল সায়েন্স, পিওর সায়েন্স, যেটা আমি জানি না হোয়াট আর দ্য টার্মস, এবং যতগুলো অ্যাপ্রোচ আছে, থিওরিটিক্যাল অ্যাপ্রোচ আছে, আমরা সবগুলো অ্যাকুমুলেট করে একটা হোলিস্টিক অ্যাপ্রোচ নেই যখন আমরা একটা টেক্সটকে অ্যাপ্রোচ করতে যাই। সো ইন টার্মস অফ অ্যাপ্রোচ লিটারেচার হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি, কিন্তু ইন টার্মস অফ হোয়াট উই অ্যাপ্রোচ লিটারেচার হচ্ছে ডিসিপ্লিন। এটা একটা অবস্থা। এরপরে আলাপ আসলো যে ইন্টারপ্রিটেশনের সীমানা। এখন ইন্টারপ্রিটেশন আর মাতলামি কিন্তু এক বিষয় না, এটা একটু খেয়াল রাখতে হবে আমাদের। যে ইন্টারপ্রেট করা আর মনের মাধুরী মিশে একটার সাথে আর একটা কানেক্ট করা, সিজোফ্রেনিক হয়ে যাওয়া, এটা কিন্তু ভিন্ন বিষয়। এখন এটা হচ্ছে একাডেমিক স্কিজোফ্রেনিয়া, যে আপনি ইন্টারপ্রেট করতে গিয়ে এমন বিষয়ের সাথে এমন বিষয় কানেক্ট করা শুরু করলেন যে আপনার মনে হবে যে পৃথিবী আসলে কি এক জায়গা, এক পৃথিবীর ভিতর বোধহয় 10টা পৃথিবী বাস করতেছে। হইতেই পারে আপনার চিন্তায় সেটা, কিন্তু আপনি যখন সেটা আরেকজনের সামনে হাজির করবেন, সেটা আপনার পরীক্ষকের সামনে হোক, সেটা আপনার পিয়ার রিভিউয়ারের সামনে হোক, তখন একটা সীমানা থাকে। সীমানাটা কি? সীমানাটা হচ্ছে কনটেক্সট। একটা টেক্সটকে যখন আমরা অ্যাপ্রোচ করতে যাই ইন্টারপ্রেট করার জন্য, তখন তার কনটেক্সট কি, তার হিস্টোরিক্যাল কনটেক্সট কি, তার ফিলোসফিক্যাল কনটেক্সট কি, কোন সময়ে সে আসছে, তারপর হচ্ছে কন্টেম্পোরারি সময়ে আর কি কি কাজ হচ্ছে, এই রাইটারের আগের কাজগুলো কেমন ছিল, এই ধরনের নানান বিষয় মাথায় রেখে একটা পেরিফেরি কিন্তু তৈরি হয় যে এর আলাপ এর বাইরে যাবে না। এখন ধরেন যে আমি যদি ফর এক্সাম্পল আমি হচ্ছে যে কার কথা বলা যায়, মনে করেন যে আমি কিডস কে অ্যাপ্রোচ করব, হ্যাঁ, রোমান্টিক কিডস কে আমি অ্যাপ্রোচ করবো। এখন কিডস এর সাথে তো আমি তো আলেকজান্ডার পোপ মিলালে হবে না, তাই না? কারণ কিডস যে সময়ে আপনার উনার ওয়ে অফ রোমান্টিক পোয়েট্রি নিয়ে হাজির হয়েছেন, যে উনি যে ধরনের রোমান্টিক পোয়েট্রি নিয়ে মানে যে ধরনের পোয়েট্রিকে রোমান্টিক পোয়েট্রি মনে করেন, এটা নিয়ে হাজির হয়েছেন। উনারটাও কবিতা, আবার আলেকজান্ডার পোপেরটাও কবিতা, আবার ধরেন যে তারও আগে যারা লিখছেন শেক্সপিয়ারের সনেটও কবিতা। এখন আমি তো কিডস কে শেক্সপিয়ারের সাথে তুলনা করে বা আমি আপনার রিলেট করে লিখলে হবে না, বা ওনার কবিতাকে আমি আরব দেশে আয়না কোনো কিছুর সাথে মিলালে হবে না। বুঝতে পারছেন? সো ওই সময়টা, স্থানকাল, তার হিস্ট্রি, তার লেগেসি, তার ফিলোসফিক্যাল ওরিয়েন্টেশন, তার যদি কোনো ইডিওলজিক্যাল অবস্থান থাকে সেটা, এবং ওই লেখকের আগের পরের লেখা, এরকম সবগুলো বিষয় যখন আপনার মাথায় থাকবে, তখন ইন্টারপ্রিটেশনের একটা সীমানা, একটা অদৃশ্য পেরিফেরি কিন্তু তৈরি হয়ে যায়, যেটার বাইরে আসলে যাওয়াটা মুশকিল, সঙ্গত না।
ছোট্ট করে মানে এটুকুই বলা যায়। আর ইন্টারপ্রেট করতে আর আরো ডিটেলস বলতে গেলে তো অনেক আলাপে করা যাবে। আর ইন্টারপ্রিটেশন হচ্ছে একটা চর্চার বিষয়, হ্যাঁ। এটা চর্চা করতে করতেই শিখে যাবেন যে কোথায় গিয়ে সুরটা থাকতেছে, কোথায় সুরটা গিয়ে কেটে যাচ্ছে। এতটুকুই, ধন্যবাদ। রায়ান, আর কোনো প্রশ্ন থাকলে? আজকে আমরা আসলে আর প্রশ্ন নিব না, আমাদের এখানে কিছু মন্তব্য এসেছিল, আহ, প্রশ্ন এসেছিল। মেহেদী হাসান বলছেন, চাকুরি করার যোগ্যতা অর্জন যতদিন শিক্ষার একমাত্র উদ্দেশ্য থাকবে ততদিন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জ্ঞান উৎপাদনের বিষয়টি বোধহয় স্বপ্নই হয়ে থাকবে। আমাদেরও তাই মনে হচ্ছে। তারপরে লিটারেচার ডিপার্টমেন্ট নিয়ে অলোক নন্দন বলছিলেন এই সমস্যার সমাধান নিয়ে অপৌরৈলিকরণের চর্চা থেকে মুক্তির উপায় জানতে চাচ্ছিলেন। তারপর ফারজানা তামাদ জানতে চাচ্ছিলেন সাম্প্রতিক সময়ের সাহিত্য কেন পড়ানো হয় না। তারপর আরো কিছু মন্তব্য ছিল, বেশ কিছু মন্তব্য ছিল। তারপর এখানে উম, সাইফুল ইসলাম বলছিলেন হচ্ছে কখনো কখনো হচ্ছে সিস্টেম মেনে নেওয়াটাই আমাদের সাহিত্য পাঠের প্রধান শিক্ষা। সুব্রত দত্ত অভিনন্দন জানিয়েছেন দারুণ টপিক বলে। আর জনাব রাশেদ রেজা ডিকেন উনি বলছেন আপনাদের শিষ্যত্ব গ্রহণ করতে চাই। বাহ। মন্তব্যের আচ্ছা, বিষয়ে একটু বলতে পারি। একজন লিখলেন যে, হ্যাঁ, জি রায়ান বলেন। বলতে পারেন। আচ্ছা, একজন লিখলেন যে কন্টেম্পোরারি লিটারেচার আমরা অ্যাপ্রোচ করি কিনা, করি। কন্টেম্পোরারি লিটারেচার আমরা অ্যাপ্রোচ করি, কিন্তু হয়তো হয়তো মানে আমি যতদূর জানি যে বাংলা বিভাগ হোক, ইংরেজি বিভাগ হোক, সমসাময়িক সাহিত্য বা সমকালীন সাহিত্য, যেটা হয়তো একটা কোর্স বা ম্যাক্সিমাম দুইটা কোর্স অ্যাপ্রোচ করতে পারি। কিন্তু বেসিক আলাপটা আমাদের কন্টেম্পোরারি নিয়ে হয় না, এটা লেগেসি ধরে হয় একেবারে। আপনার ওল্ড এজ থেকে শুরু করে, আদি যুগ থেকে শুরু করে হিস্ট্রি টানতে টানতে আধুনিক পর্যন্ত আসি আর কি। তো এর কারণ আছে, কারণ আপনি আবার হিস্টোরিক্যাল লেগেসি ছাড়া, কনটেক্সট ছাড়া লিটারেচারকে অ্যাপ্রোচ করতে গেলে ফুল অ্যাপ্রোচটা আসবে না, ওইটা ভাঙ্গা ভাঙ্গা অ্যাপ্রোচ আসবে। আর্টের হিস্ট্রি না জানলে, যে কোনো আর্টের হিস্ট্রি না জানলে, লেগেসি না জানলে, সে সে আর্টকে মানে কোনটা আর্ট হয়ে উঠলো, কোনটা আর্ট হয়ে উঠলো না, ওইটা পার্সোনাল ইমপ্রেশনের জায়গায় থেকে যায়, ওইটা নৈর্ব্যক্তিক আলাপে আসা যায় না। সেজন্য আমাদের হিস্ট্রি লেগেসিটা টানা ইম্পর্টেন্ট। দ্যাটস ওইভাবেই শুরু হয়। এটা হচ্ছে বিষয়। আরেকজন অলোক বোধ জিজ্ঞেস করলেন যে রয়্যালিকরণের চর্চা থেকে ডিকোলোনাইজ ইওর মাইন্ড। আপনি প্রাতিষ্ঠানিক ভাবে তো আপনি কিছু করতে পারবেন না, কারণ আপনি প্রতিষ্ঠান না, আমিও প্রতিষ্ঠান না, কেউই প্রতিষ্ঠান না, সবাই সকলে মিলে প্রতিষ্ঠান, আবার কেউই প্রতিষ্ঠান না। সো ইন্ডিভিজুয়াল জায়গা থেকে প্রত্যেকে যদি তার মনটা ডিকোলোনাইজ করেন, তো এটাতেই একটা সময় গিয়ে বড় ইফেক্ট হয়তো আসবে। আহ, শুধু ইংরেজি না, আর শুধু ইয়া না, যে কোনো বিভাগই কোনো ধরনের সুপ্রিমেসি দাবি করবে না। সেটা কম্পিউটার সায়েন্সই হোক, আর সেটা হচ্ছে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হোক, আর সেটা ইংরেজি হোক, যে কোনো ডিসিপ্লিনের সুপ্রিমেসি দাবি করা মানে হচ্ছে যে অন্য ডিসিপ্লিন গুলাকে সে নাকচ করে দেয়া বা অন্য ডিসিপ্লিন গুলাকে মার্জিনালাইজ করা, যেটা এক ধরনের কলোনিয়াল অ্যাপ্রোচ। এবং এটা হচ্ছে যে আমরা ব্রিটিশদের কাছ থেকে আমরা এই লেগেসিটা ধরে রাখছি। সো এটা পার্সোনাল জায়গা থেকে সবার যাদের আগ্রহ আছে তারা যদি নিজেরা ডিকলোনাইজেশনের চর্চা করেন, সম্ভব। এটাই। রায়ান, শুনতে পাচ্ছেন? আচ্ছা, ধন্যবাদ। আমার সংযোগে একটু সমস্যা হচ্ছিল, তো আমরা আজকে আসলে অনেক সময় নিয়ে ফেললাম। আপনাকে ধন্যবাদ জনাব মিসবাউদ্দিন। শেষ আমরা একটু জানতে চাই আপনার কাছে যে আপনার এমন কি কোনো একজন একাডেমিশিয়ান হিসেবে এমন কোনো স্বপ্ন আছে যেই স্বপ্নটা আপনার ব্যক্তিক কিন্তু যেটার প্রভাব আসলে সামষ্টিক, এরকম কোনো স্বপ্ন আছে? কারণ আমরা কিন্তু স্বপ্ন কথন শুনতে চাই। রায়ান, কঠিন প্রশ্ন। তো স্বপ্ন টপ্ন এগুলা আলাপ এইভাবে মনে হয় না যে এই প্ল্যাটফর্মে এইভাবে কথা বলা ঠিক হবে। আর ওই ধরনের কোনো স্বপ্ন আছেও কিনা সেটা নিয়ে মানে স্বপ্ন তো একটা এমন বিষয় যে লুসিড বিষয়, তো আপনার স্থান কাল পাত্র অনুযায়ী চেঞ্জ হয়। চেঞ্জ ঠিক না, মানে এটা আপনার বিভিন্ন ধরনের মডিফিকেশনের মধ্যে দিয়ে যায়। কনক্রিট কোনো স্বপ্ন টপ্নের বিষয় মাথায় আসতেছে না। তবে যদি ওইরকম আলাপে মানে এটাকে ওয়ার্ডিফাই করা যায়, আমরা পরে কোনো এক সময় আলাপ করবো এটাকে। আর হ্যাঁ, এই 2 ঘন্টা সময় কিভাবে কিভাবে যেন চলে যাচ্ছে, বাট আই এনজয়েড ইট আ লট। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে খুব ভালো আচ্ছা, লাগলো আর কি আলাপ। আমরা আমরা হচ্ছে আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে, শিক্ষার্থী বা জুনিয়র স্কলার যারা আছে আমরা যদি বলি তাদের উদ্দেশ্যে কোনো বার্তা বা বক্তব্য কিছু আপনার আছে কিনা এটা একটু আমরা জানতে চাই। এটাই আপনার কাছে আমাদের শেষ অনুরোধ থাকবে। তারপর আসলে আমি
আইল র্যাপ ইট আপ। ওকে, ওকে, এটাই। বার্তা বার্তা মানে বার্তা দেওয়ার জন্য যে ধরনের অবস্থান থাকা প্রয়োজন হায়ারার্কিক্যালি, ওই অবস্থানে তো আমি নিজেকে দেখি না। তবে মানে বার্তা বা পরামর্শ না, মানে এটা হচ্ছে এক্সপিরিয়েন্স শেয়ার করা বলতে পারেন, যে সাহিত্য নিয়ে হয়তো কিছুই করতে পারি নাই আমরা এখন পর্যন্ত, কিন্তু ঘাটাঘাটির তো একটা হিস্ট্রি আছে, সেই ঘাটাঘাটির হিস্ট্রি থেকে যে এক্সপিরিয়েন্স দাঁড়ায়, সেই এক্সপিরিয়েন্স থেকে বলতে গেলে যে লিটারেচারটা অ্যাপ্রোচ করতে হলে লিটারেচারকে ভালোবাসাটা ইম্পর্টেন্ট। মানে সাহিত্যকে ভালো না বেসে সাহিত্য বিভাগে পড়া, সার্টিফিকেট নেওয়া পসিবল, কিন্তু আপনি একটা টেক্সটকে যদি ভালো না বাসেন, তার জগতের ভিতর না ঢুকতে পারেন ওই টেক্সটের, আপনি ওই টেক্সটকে ইন্টারপ্রেট করতে পারবেন না। বাজের ইন্টারপ্রিটেশনের উপরই আপনাকে নির্ভর করতে হবে। কেবলমাত্র কোনো টেক্সটের ভিতরে ঢুকতে পারলে, তাকে ভালোবাসলে, তার ভিতরে ঢুকতে পারলেই তাকে প্রপারলি ইন্টারপ্রেট করা পসিবল বলে মনে হয় আমার। জি জনাব মিসবাউদ্দিন, আপনাকে ধন্যবাদ। তাহলে হচ্ছে আমরা আমাদের উম, আজকের আয়োজনের শেষ অংশে এসে পড়েছি। আপনারা যারা আমাদের সঙ্গে পুরোটা সময় ছিলেন, আংশিক সময় ছিলেন, বা যারা পরবর্তীতে আমাদের আজকের এই লাইভের ধারণকৃত অংশ শুনবেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনাদের এই সমর্থন আমাদেরকে কিন্তু পরবর্তী পর্বের দিকে, পরবর্তী আয়োজনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমাদের এই প্রয়াসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি ধন্যবাদ জানাই আমার সাথে যারা আছেন, জনাব সামজির আহমেদ, জনাব মিজানুর রহমান। ধন্যবাদ জানাতে চাই আমাদের আইটি ডিপার্টমেন্টের কাজ করেন, তিনি আমাদের আসলে পোস্টার সহ শুরু করে অন্যান্য কাজগুলো করে দেন, সুমন ভাই, থ্যাঙ্কস লট। আপনাদের সবাইকে ধন্যবাদ, যারা শুনছেন তাদেরকে তো ধন্যবাদ দিলামই। আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলটা আমি প্রতিবারই বলি, সেই চ্যানেলটা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন, কারণ আমার সাবস্ক্রাইবার পাই না শেষ পর্যন্ত। তো সেখানে যদি দেখি আজকের আয়োজন শেষ করার পরে যে সাবস্ক্রাইবারের সংখ্যা বেড়ে গিয়েছে, তাহলে ভালো লাগবে। আর আপনারাও অপেক্ষা করবেন, আমরা আগামীবার যাকে নিয়ে আসব আপনাদেরকে নিশ্চয়ই তার আগে জানিয়ে দেব, এবং আশা করব যে তখনও আমাদের এমন কোনো আলোচনা হবে যে আলোচনা আমাদেরকে কোনো না কোনো ভাবে একাডেমিক্যালি অথবা হচ্ছে আর্টের যে সেক্টর গুলো আছে সেই সেক্টরের দিক থেকে আমাদেরকে আরেকটু সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে, বা সামনে এগিয়ে নিয়ে না যেতে পারলেও যে জায়গাতে আছি সেই জায়গার আরেকটু গভীরে নিয়ে যেতে পারবে। আপনাদের সবাইকে ধন্যবাদ, আজকের মতন বিদায়। ধন্যবাদ রায়ান, ধন্যবাদ উত্তরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগকে, ধন্যবাদ সকলকে।